Hello, 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 hello. 1, 2, 3, 1, 2, 3. নিউজগুলো দিতাম না না আমি কইছিলাম কি আচ্ছা ওই থাও না আচ্ছা আসা দর্শন কারণ না ওই ফাটানো আমি গিয়ে আসবো আমার একটু কাজ আছে আমার তো তোমার না তবে তোমার দায়িত্ব গোপালবাবু আপনার আছে এখানে রেফারেন্স পিরিয়ড কেমন আমি বলি ড্রাগসের ব্যাপারটা এবার বিধানসভায় কিন্তু প্রচুরভাবে আলোচনা হয়েছে আর কিছু প্রয়োজন আছে প্রয়োজন ছিল বিদায় দিয়েছি প্রতিবাদী কলমে উঠেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণয়নযোগ্য এবং আপনার উত্তর জেলা এবং উনকুটি বেশিভাবে এফেক্টেড সেই জন্য আমি এনেছি স্যার আসলে অনেকে অবশ্য বলবে অনেকেই আশা করি বলবে লেআউট আর যারা বলবে কিন্তু পয়েন্ট অফ বাজেট ভাষণ না পয়েন্ট অফ ক্লারিফিকেশনটা মাননীয় মন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে জানতে চাইবে এই বিষয়টা এরকমভাবে দেখবেন 1 মিনিটে করবে মূল ক্লিয়ারিফিকেশনটা হ্যাঁ বলা না মন্ত্রী বলে আপনার নাম কম গোপালবাবু নাম বললাম তো বারাণসী গোপাল চন্দ্র রায় মহোদয় মাননীয় অধ্যক্ষ মহোদয়
উত্তর পূর্বে ড্রাগ ক্যাপিটাল হওয়ার পথে রাজ্য, প্রতিবাদী কলমে 25শে মার্চ সেটা ছাপা হয়েছে। সেই উপলক্ষে গোপালচন্দ্র রায় মহোদয় জানতে চেয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা কিন্তু বহুবার এই ড্রাগস এবং কী আমরা ড্রাগস কন্ট্রোল সোসাইটি বা আমাদের এইডস কন্ট্রোল সোসাইটি সব কী করছে এই বিষয়ে বিস্তর আলোচনা। এখানে ত্রিপুরা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতির মাধ্যমে বিশেষ করে HIV এইডসের প্রাদুর্ভাব এগুলো মোকাবেলা করার জন্য অনেকগুলো স্টেপস নেওয়া নিয়েছে। আমি কয়েকটা আবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি। একটা হচ্ছে HIV, যৌনবাহিত রোগ, যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসার জন্য যে উচ্চ ঝুঁকিপূর্ণ যে গোষ্ঠীগুলো তাদের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ার চেঞ্জ করার জন্য যে কমিউনিকেশন, এটাকে লক্ষ্য রেখে 13টি বিষয়ে 13 বার হস্তক্ষেপ এনজিও নিয়েছে 13টি জায়গায়, এবং 2টি লিঙ্ক ওয়ার্কার স্কিমে কর্মসূচির অধীনে কাজ করে যাচ্ছে। 2025 সালের জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচির আওতায় কর্মরত যারা টার্গেটেড ইন্টারভেনশন এনজিও তাদের অধীনে মোট 8,310 জন ইঞ্জেকশনের মাধ্যমে মাদক ব্যবহারকারী এবং 5,879 জন মহিলা যৌনকর্মী এবং 958 জন পুরুষের সাথে যৌন সম্পর্ক এদের রেজিস্ট্রেশন করা হয়েছে। কারা ইঞ্জেকশনের মাধ্যমে মাদক ব্যবহারকারী যাতে ক্ষতি কম হয় তার জন্য ওপিওয়েডের যে বিকল্প সেই হিসাবেও কিন্তু অনেকগুলো ক্লিনিক ত্রিপুরাতে হয়েছে। তাছাড়া বিভিন্ন বিষয়ে যেমন কন্ডম, লুব্রিক্যান্ট, ডিসপোজেবল সুই, সিরিঞ্জ ইত্যাদির ব্যবস্থা বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামও করা হয়েছে। জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক স্টাফ প্রদানকারী মোট 7টি স্ট্যান্ড অ্যালোন ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি কেন্দ্র, রাজ্য সরকার কর্তৃক এবং স্টাফ সহায়তা প্রদানকারী 19টি স্যাটেলাইট ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি কেন্দ্র এখানে রাজ্যে কার্যকর হয়েছে, এবং যাতে করে ড্রাগ ব্যবহারকারীদের তাদেরকে যাতে মূল স্রোতে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করা হয়েছে। 2025 সালের জানুয়ারি পর্যন্ত মোট 5,520 জন ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগ ব্যবহারকারী ওপিওয়েড সাবস্টিটিউশন ওএসটি যেটাকে বলে কেন্দ্র থেকে সেবা ওনারা পাচ্ছেন, এবং এতে করে প্রায় 612 জন চিকিৎসা সম্পন্ন করেছেন এবং সুস্থ জীবনে ওরা ফিরে এসেছে। এবছরও মোট 3,874 জন কারাগারে বন্দী HIV পরীক্ষা করা হয়েছে। তো বিভিন্ন জায়গায় এই ধরনের মাসেও বিভিন্ন জায়গায় যেখানে সন্দেহ হয় সেখানে এই পরীক্ষাগুলো চলছে। 24টি স্ট্যান্ড অ্যালোন ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার, 133টি ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিলিং টেস্টিং সেন্টার, 3টি PPP মডেলের ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার, 2টি মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং ভ্যান এখন কাজ করছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রক্ত নিয়ে ওরা মানে HIV আছে কিনা সেটা যাচ্ছে। এখন পর্যন্ত এই জানুয়ারি 25 পর্যন্ত 1,51,293টি রক্তের নমুনা নেওয়া হয়েছে। এর মধ্যে 1,185 জনের শরীরে HIV জীবাণু পাওয়া গেছে, অর্থাৎ পার্সেন্টেজের দিকে যদি আমরা দেখি 0.78% পাওয়া গেছে। তো সেইভাবে কাজ চলছে এখানে। আর বিভিন্ন লাইন ডিপার্টমেন্টগুলো একসাথে নিয়ে সমাজ কল্যাণ, সামাজিক শিক্ষা, যুব বিষয়ক সব মিলে কিন্তু আমরা একসাথে আমরা কাজ করছি যাতে এই এইডস নিয়ন্ত্রণ আমরা করতে পারি। তাছাড়া গণমাধ্যমেও, মিডিয়ার মাধ্যমে এখানে আমরা তার কী কী করলে ভালো হবে, কি করলে এখান থেকে দূরে থাকা যায় সেই ব্যবস্থা আমরা করেছি। 36টি রেড রিবন কলেজে স্থাপন করা হয়েছে। কলেজে আমি মিটিং যখন করলাম শুধু কলেজে কেন, স্কুলে কেন হবে, তো স্কুলের মধ্যে এখন রেড রিবন ক্লাব শুরু হয়েছে। সেখানে বিভিন্ন সময়ে
অ্যাওয়ারনেসের যা যা নির্দেশিকা আসে সেই নির্দেশিকা নিয়ে আলোচনা হচ্ছে। আরও অনেক বিষয় অনেক কিছু আছে, আমি মেইন যেগুলো আছে সেগুলো আপনাকে বললাম। লাগবে পরিষ্কার বুঝিয়ে দিলেন। পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন স্যার, এখানে যেটা নেই যে স্যার ন্যাশনাল নাইট্রোটিক্স যে ডিপার্টমেন্ট, নাইট্রোটিক্স ডিপার্টমেন্ট, সেটার থেকে 27টা ড্রাগের নাম করা হয়েছে ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা রাজ্য ইজ দ্য ক্যাপিটাল অফ ড্রাগস, নট ইভেন ইন দ্য নর্থ ইস্ট বাট ইন ইন্ডিয়া। সুতরাং এই 27টা ড্রাগের নাম কি কি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমি খুশি হয়েছি, গাঁজা এবং হেরোইন ধরা পড়ছে, কিন্তু এখানে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা বলেছে 27টা ড্রাগ আসছে। আমি 0 আওয়ার্সে বলার চেষ্টা করেছিলাম যে কাটাতারের বেড়ার সম্মুখে আপনাদের এটা উদ্বেগের ব্যাপার, কারণ নতুন সরকার উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আসার পরে এখানে স্যার আমি বলবো এখানে ট্রাকটা আসছে, রাস্তাটা তো বন্ধ করতে হবে। জামায়াত ইসলাম, ইসলামী মতো সন্ত্রাসবাদীরা এখানে আসার চেষ্টা করছে স্যার। বিজেপি রাজ্য যেটা আসামে 8 জন ধরা পড়েছে উগ্রপন্থী, এখানেও আসতে পারে। ড্রাগ আসছে মায়ানমার হয়ে, বাংলাদেশ দিয়ে আসছে। আমাদের লাইন খোলা, বিএসএফ আছে, আমাদের ইন্টেলিজেন্স আছে, আমাদের পুলিশ আছে, তাহলে এগুলো আসছে কি করে? স্যার আমি আপনাকে বলেছি, আপনার নর্থ ত্রিপুরা খুব খারাপ অবস্থা ড্রাগ এবং হিরোইনে এবং ইঞ্জেকশন। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ট্রিটমেন্টের ব্যাপার, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রিভেনশন কী কী নিয়েছেন বা কী কী নেওয়া হবে? কেন 27টা ড্রাগ আসছে, কেন ড্রাগ ব্যাপারীরা কি করছে, এটা কি আপনাদের সঙ্গে আছে না আমাদের সঙ্গে আছে? এটাও দেখবেন। ঠিক আছে, ওকে। আমার বক্তব্য হলো স্যার, কি প্রিভেনশন নেওয়া হচ্ছে? অনবরত ড্রাগ আসছে, হয়তো অস্ত্র আসতে পারে, সন্ত্রাসবাদী আসতে পারে। হোয়াট আমি যেটা বলছি, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন অথরিটি অ্যাক্ট, এখানে প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট এখানে চালু হচ্ছে কিনা, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, এই ধারাগুলি দিয়ে যারা ড্রাগ আনে, এটা আপনাদের প্রিয় হতে পারে, এমনি হতে পারে, ব্যবসায়ী তাদের বিরুদ্ধে। স্যার আপনি শুধু আমি আমি বলছি গোপালবাবু, আমি একটা চর্চা করেছি, শুনুন। আপনি যতদিন ধরে বিধায়ক, মাননীয় বিধায়ক আছেন, টোটাল রেকর্ড কালেকশন করুন, দেখবেন সবচেয়ে বেশি আপনি হাইয়েস্ট বলেছেন, সবচেয়ে বেশি। প্লিজ প্লিজ আমি ক্লিয়ারিফিকেশন স্যার, আমার বক্তব্য হলো সরকার এই ড্রাগগুলি যে আসছে, অস্ত্র আসতে পারে, সন্ত্রাসবাদী আসতে পারে, এই জন্য কি অধ্যক্ষ মহোদয়, আমি বললাম তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে আমরা সবাই জানি যে ত্রিপুরার থেকে গাঁজা বাইরে যায়। ত্রিপুরাতে কিন্তু গাঁজা কমই, কিন্তু এখানে মানুষ ইউজ করে, বাইরে যায়। আমরা সবাই এগুলো জানি, তথ্য যেগুলো পেয়ে বিহারে যায়, উত্তরপ্রদেশে যায়, এরকম অনেক জায়গায়। আর মাইনামার থেকে আমরা আসাম মিজোরাম বর্ডার হয়ে যে বিভিন্ন নেশা যে সামগ্রী, সেগুলো ত্রিপুরাতে ঢুকে বাংলাদেশেও যায়, এবং এখন ত্রিপুরাতেও অনেক মানুষ এখন সেটা সেবা করছে। তো এটা তো আমরা তো এগুলো সবাই জানি, এগুলো নিয়ে তো মিটিং হয় বরাবর, কেন্দ্রীয় স্তরেও কথাবার্তা হয়, ত্রিপুরাতেও আমরা অ্যাঙ্কর মিটিং করি, সেখানে ওই বিষয়ে কোথায় কী হচ্ছে, কীভাবে প্রোটেক্ট করা যায় সেগুলো চলছে। এখন কথা হচ্ছে এতে গিয়ে অ্যারেস্ট করেছে কিনা, কতজন কনভিকশন হয়েছে কিনা, এইগুলো হচ্ছে আসল। এখন পর্যন্ত আপনাকে আমি বলছি যে টোটাল যে 22, 23, 24 যদি আমি বলি, এখান পর্যন্ত গাঁজা যদি আমরা সিজ করে থাকি, টোটাল এখন পর্যন্ত আমার কাছে যা আছে প্রায় 1,54,658 মানে কেজি। আর কফ সিরাপ আপনি যে কি একটা লিস্ট দিলেন, এই লিস্টের মধ্যে এখন এগুলোও থাকতে পারে। আমি অন্যান্য যেসব ট্যাবলেট ইত্যাদি আসে,
কফ সিরাপের বোতল এখন পর্যন্ত দেখা গেছে প্রায় 5,82,100। আমরা সবাই জানি প্রথম কিন্তু এখানে ড্রাগ, একটু প্লিজ আমি বলছি, প্রথমে কিন্তু এই কফ সিরাপ নিয়ে কিন্তু আমরা শুনতাম আগে ফেন্সিডিল বলতাম আগে, এই মুখে ফেন্সিডিলে না, এখন কিন্তু আরও ডেভেলপ করছে না, এদিকেও ডেভেলপ হচ্ছে। তো এই সংখ্যাটা আমি বলছি মানে সিজ করার বিষয়টা। আরেকটা হচ্ছে ট্যাবলেটের মধ্যে এখন পর্যন্ত 25,62,791 ট্যাবলেট মানে এটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। আর হিরোইন আছে, এই হিরোইনের মধ্যে এইগুলোই, এই ইনজেক্টেবল যে হয় না, হিরোইনগুলো বেশি ব্যবহৃত হয়, সেটাও প্রায় এখানে হিরোইন আছে 2,45,91,258। বললাম তো আমি একটু আগে কি করে আসলো, আরে এগুলো তো বললাম এখানে কিভাবে আসে, আপনি বললাম কোন জায়গা থেকে আসে, ট্রেনে আসে, তো অ্যারেস্ট হচ্ছে, তো অ্যারেস্টের সংখ্যাটা আপনাকে আমি বলে দিই। পরে আরো আছে যে 2022-23 এখন অব্দি অনেকেও এই বিষয়ে আছে, ঘরে তো সবই ডেইলি নিউজ পেপারে দেখেন, তো এনডিপিএস এর কেসে এখন অব্দি 2022 থেকে 25-এ আমাদের নাম্বার অফ কেসে 2022-এ 13টা কনভিক্টেড হয়েছে কেস, এবং নাম্বার অফ পার্সন কনভিক্টেড হয়েছে 19। 2023-এ নাম্বার অফ কেসে 16 এবং নাম্বার অফ পার্সন কনভিক্টেড হয়েছে 20। 2024-এ নাম্বার অফ কেস হয়েছে 18 আর 26 জন কনভিক্টেড হয়েছে। 2025 থেকে 25 আপ টু ফেব্রুয়ারি নাম্বার অফ কেসেস 5 আর নাম্বার অফ পার্সন কনভিক্টেড। তো এখন অব্দি টোটাল নাম্বার অফ কেসেস 52 এবং নাম্বার অফ পার্সন কনভিক্টেড 70। চলছে কাজ, নজরদারি চলছে, বাড়বে নিশ্চয়ই, আগামী দিনে আরও বাড়বে। তো এই কাজগুলো তো আমরা করছি। কেউ চাইবে না যে ত্রিপুরাতে এই ধরনের নেশা চলুক এখানে সারা জীবন, সেটা তো চাইবে না। রেফারেন্স পিরিয়ড সপ্তমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। আমি পূর্ত অধীন ডিডাব্লিউএস দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি বিষয়বস্তুর উপরে। স্যার এটা লেআউট করে দেন। ওকে ফাইন, লেআউট ফাইন। অষ্টমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী সুবোধ দেববর্মা মহোদয়। স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী অনুরোধ করছি বিষয়বস্তু করে বিবৃতি দেওয়ার জন্য। স্যার লেআউট করে দিলে ভালো হবে। Fine. Somebody should learn from মানে আপনাদের অ্যাটিটিউডটা। দৃষ্টি নোটিশ এখানে ছিলেন নির্মল বাবু এবং শ্রীরাম দাস মহোদয়রা এনেছিলেন, যেহেতু ওনারা নেই ওনাদেরটা অটোমেটিক বাতিল হলো। ওনাদের যেহেতু আমরা তো সুদীপ বাবু যে এনেছিলেন, যেদিন এনেছিলেন এর আগে তো ওনারা এনেছিলেন। এটা আপনি স্যার একটু এলাও করুন। আমারটা শুনুন প্লিজ, আমি কি বলছি শুনুন না। তো নির্মল বাবুটা, রামদাস বাবুটা তো অ্যাকসেপ্ট হয়েছে, তাই না? সেদিন তো আমরা জানতাম না যে ওনারা চলে যাবেন, তাই আমরা অ্যাকসেপ্ট করেছিলাম। আপনার কিছু বলার আছে? একদম প্রিসাইজ করবেন। ঠিক আছে, আমি বলে দেবো। ওকে, বলবে। এখন দ্বিতীয় দৃষ্টান্ত সুদম করেছে মাননীয় সদস্য বিশ্বজিৎ মহোদয়। বিষয়বস্তু হল ওকে ত্রিপুরা মেডিকেল কলেজে পাশ করিয়ে দেবার নাম করে সম্প্রতি অর্থ আদায় করার ঘটনা সম্পর্কে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন জানতে চেয়েছে। এখানে আমার কাছে যে রিপোর্টটা আছে আমি আপনার সামনে রাখছি। এখানে কয়েকজন মেডিকেল ছাত্র 2025 সালে 4 ফেব্রুয়ারি ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডাক্তার বি.আর. আম্বেদকর মেমোরিয়াল টিচিং হসপিটালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কার্যালয়ে অধ্যাপক ডক্টর সুমা চৌধুরী, যিনি শারীরবিদ্যা বিভাগ অর্থাৎ ফিজিওলজির বিভাগের প্রধান, ওনার বিরুদ্ধে প্রথম যে পেশাগত এমবিবিএস পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে অর্থনৈতিক কার্যকলাপে জড়িত থাকার একটা অভিযোগ ওখানে অভিযোগ দায়ের করেন। ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ত্রিপুরা মেডিকেল কলেজ পরিদর্শন করেন এই বিষয়ে
এবং বিষয়টি অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরবর্তী সময়ে জানা গেছে যে 2024 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত প্রথম পেশাগত বিদ্যালয় পরীক্ষায় যারা অকৃতকার্য হওয়া 3 জন MBBS শিক্ষার্থী, নাম গোপন রাখা হয়েছে কেন, অধ্যাপক ডক্টর সোমা চৌধুরীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া অভিযোগ দেয়। অধ্যাপক ডক্টর সোমা চৌধুরীর এই অনৈতিক কাজ সম্পর্কে ত্রিপুরার একাধিক স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছিল এবং এই যে প্রাপ্ত তথ্য এবং অভিযোগের ভিত্তিতে অপরাধ দমন শাখা থানায় একটি FIR দায়ের করে, যা 12/2/2025 তারিখে অপরাধ দমন শাখা PS মামলা নম্বর 2025 TPCB 001 হিসাবে নথিভুক্ত হয়। মামলাটি ভারতীয় দণ্ডবিধি 308 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর 7/11 ধারায় রুজু করা হয়। FIR এর তদন্ত চলমান রয়েছে ক্রাইম ব্রাঞ্চে। ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অধ্যাপক ডাক্তার সোমা চৌধুরীকে 7/2/25 তারিখে অবিলম্বে সাময়িক বরখাস্ত করে এবং তার বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ সম্পর্কে ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ দেওয়া হয়। শোকজের জবাবে উনি অস্বীকার করেন এবং উনি দাবি করেন যে তিনি কয়েকজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন এবং সুদসহ সেই ঋণ পরিশোধ করেছেন। তিনি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য অর্থ গ্রহণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন এবং অধ্যাপক চৌধুরী তার দাবির পত্রে অনেকগুলো কাগজপত্র জমা করেছেন, যেগুলোর এখন ইনভেস্টিগেশন চলছে, তার পর্যালোচনাধীন রয়েছে। পর্যালোচনার শেষে ডিপার্টমেন্টাল এনকোয়ারি নেওয়া হয়। পুলিশ তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের যদি সত্যতা ও সম্ভাব্য সহযোগীদের নাম প্রকাশিত যদি হয় তাহলে ব্যবস্থা নেবে। ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা অধিদপ্তর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় পরীক্ষায় মেডিকেল শিক্ষার্থীদের মূল্যায়নও আরও যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে দায়িত্বপ্রাপ্ত পরিচালক, ত্রিপুরা বিদ্যালয়ের রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আলোচনা করেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার 7/3/25 তারিখে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র শাখার সম্মেলন কক্ষে ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক, আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং ত্রিপুরা মেডিকেল কলেজের 9 জন সিনিয়র অধ্যাপক এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের উপস্থিতিতে একটি ওখানে মিটিংও হয়। ওই বৈঠকে উপস্থিত সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন যে জাতীয় NMC এর যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় MBBS কোর্সের উত্তরপত্রগুলির কেন্দ্রীয় মূল্যায়ন শুরু করবে। বৈঠকে এটি সিদ্ধান্ত হয় যে 2025 সাল থেকে ব্যবহারিক মৌখিক পরীক্ষা আভ্যন্তরীণ, যেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল যে পরীক্ষাটা হয় সেই যারা পরীক্ষক থাকবে তাদের উপস্থিতিতে পরিচালনা হবে। ত্রিপুরা সরকার মেডিকেল শিক্ষা দপ্তর ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শিক্ষক অধ্যাপকদের মূল্যায়ন প্রক্রিয়া জাতীয় মেডিকেল কমিশন দ্বারা নির্ধারিত 360 ডিগ্রি মূল্যায়ন, এগুলো অনেকগুলো যে তাদের কীভাবে মূল্যায়ন করবে এগুলো ব্যবস্থা রেখেছে। এখন পর্যন্ত আমার কাছে এই খবর আছে, আমি আপনার সামনে মাননীয় অধ্যক্ষের সমস্ত হাউসকে অবগত করলাম। মাননীয় আমি ছোট্ট একটা বলি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় উত্তরের মন্ত্রীকে বিশ্বাস করেন যে একা সোমা চৌধুরী উনি তার পক্ষে এটা বহুদিন ধরে চলছিল, thanks to those 3 students who came forward and they met you also. I am deported by the students themselves. তো এরা এসে আপনার কাছে এবং নাইস অফ ইউ যে আপনি একটা CID হাতে তদন্ত করার জন্য আপনি জিম্মা দিয়েছেন। এটা বেশ প্রায় ফেব্রুয়ারি মাসের ঘটনা। তো প্রাইমারি ফেসে কিছু এভিডেন্সের ভিত্তিতে ওয়াই দিস সোমা চৌধুরী, যার নামে এজাহার হলো, কেন তাকে অ্যারেস্ট করা হলো না? টাকা স্টুডেন্ট থেকে HDFC ব্যাংকে টাকাও ঢুকেছে, টাকা স্টুডেন্টের তরফ থেকে এই HDFC ব্যাংকের মধ্যে টাকাও ঢুকেছে সোমা চৌধুরী। এই তারপরে আরো এখানে
অ্যানাটমি ডিপার্টমেন্টের এইচওডির কাছেও ইন প্রেজেন্স অফ সিইও অ্যান্ড জিএম ত্রিপুরা মেডিকেল কলেজ বলা হয়েছিল এদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য। এক্সটার্নাল মণিপুর থেকে যে এক্সটার্নাল এবং এই ভদ্রমহিলা অ্যানাটমি এইচওডি, দে বোথ রিফিউজড। তো ওয়েদার দেয়ার স্টেটমেন্টস হ্যাভ বিন রেকর্ডেড অর নট। আমার কথা হচ্ছে দুর্নীতি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই, এখানে আমরা যারাই আছি, বি ট্রেজারি অর ইন অপোজিশন, nobody will give indulgence, not will the administration give any indulgence. Then my question is, why do you think, do you believe that without the help of Tripura Central University or others' involvement in the TMC, one lady named Shoma Chaudhary could avail this opportunity? This has been going on since long. Thank God some students came forward in spite of the, because এরা পাস করতে পারেনি, টাকা দেওয়ার সত্ত্বেও পাস করতে পারেনি। দেন দ্য প্রেশার ওয়াজ মাউন্টেড আপন দিস এইচওডি অ্যানাটমি ডিপার্টমেন্ট এদেরকে পাস করে দেওয়ার, wherein the from Manipur the external and the anatomy HOD they refused, they declined to মানে পাস করে দেওয়া। আমার বক্তব্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একটা সিআইডি এনকোয়ারি ইনিশিয়েট করেছেন, প্লিজ expedite the process and ensure the culprits, we all know কি কারা কারার সঙ্গে জড়িত। Now whether the CID will finish up the inquiry in a befitting manner and take to task all those involved in this nefarious act of passing students out of money এবং ইউনিভার্সিটি এবং ত্রিপুরা মেডিকেল কলেজ তাদের একটা আনহোলি নেক্সাসটাকে আলার্ট করবে কিনা মাননীয় মুখ্যমন্ত্রীরা দয়া করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক মহোদয় যে বিষয়টা এনেছেন, দেখুন এখানে তো রিপোর্ট যেহেতু বলেছে আমি সেইভাবে পাঠ করেছি। আসলে তো আমি ঘটনাটা যখনই জেনেছি সাথে সাথে আমি স্বতঃপ্রণোদিত হয়ে কিন্তু বিষয়টা আমি মানে খুব সিরিয়াসলি দেখার জন্য আমি বলেছি, এবং সেই অনুযায়ী কিন্তু ক্রাইম ব্রাঞ্চ সেটা হাতে নিয়েছে, ওরাও এফআইআর করেছে। তো এখন কিন্তু তদন্ত চলছে। আমি বললাম কাউকে স্পেয়ার করা যাবে না, নোবডি উইল বি স্পেয়ার, পরিষ্কার এর মধ্যে যদি দোষী হয়ে থাকে। এবং আমি স্টুডেন্টদেরকেও জিজ্ঞেস করলাম, আমার কাছে এসেছিল, আমি বললাম তোমরা পয়সা দিতে গেলে কেন, ওদের কেন দেবে? বলে আমরা গরিব, এখন যদি আমরা পাস না করি, আমরা যদি পাস না করি, গার্জিয়ানরা এসছিল। আমি বললাম আরে তুমি পয়সা কেন দিতে গেল? এখন দুটো বিষয়, ফেল করার কারণে এখন তোমাকে পাস কী করে করাবে, সেটা তো একটা, ও চাইছে আমাকে পাস করিয়ে দিই, সেটা কি করে আমরা বলবো যে না তোমাকে পাস করিয়ে দেবো? অসম্ভব। এ তো ইউনিভার্সিটির বিষয়, এক্সটার্নাল ইন্টারনালের বিষয়। পাস করার বিষয়টা কিন্তু তুমি যে বলছো যে পয়সার বিনিময়ে উনি আমাদের কথা দিয়েছিলেন, তারপরে আমরা পাস করিনি, ফেল করার কারণে এখন আসছে বিষয়টা। তো এই ঘটনা শোনার সাপেক্ষেই কিন্তু আমি অ্যাকশন নিয়েছি এবং এখন তদন্ত সাপেক্ষ, এবং নো বডি উইল বি স্পেয়ার, দ্যাট আই ক্যান ইস্যু। ঠিক আছে, একজন থাকবে, থাকা উচিত এবং সেটা আমার মনে হয় কাউকে ছাড়া হবে, নিশ্চয়ই ছাড়া হবে। ওকে। দ্বিতীয় দৃশ্য নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য বিশ্বজিৎ কলই। নোটিশটির বিষয়বস্তু হল প্রত্যন্ত অঞ্চলে পানীয় জল সংকট দূরীকরণে দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। বিশ্বজিৎবাবু। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটু জবাবটা একটু চাই। বলুন। পানীয় জলের সংকট দূরীকরণে দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ কলই যে এখানে কলিং অ্যাটেনশনে রেখেছে যে প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের সংকট দূরীকরণে দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। এখানে আমরা জল জীবন মিশন যে প্রকল্প, সেটা 15ই আগস্ট 2019 থেকে যেটা এখানে শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে, এবং তাতে রাজ্যের প্রায় 1193টি যে জিপি এবং ডিসি এলাকায় সেখানে আমাদের যে মোট পরিবারের সংখ্যা সেখানে 7,50,847, যার মধ্যে 19শে মার্চ 2025 ইংরেজি পর্যন্ত এখন পর্যন্ত 6 লক্ষ, মানে আউট অফ 7,50,800 মধ্যে 6,41,500 সংখ্যক পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে 85.44%।
এখন কিছু সমস্যা আছে এখানে, বিশেষ করে পাহাড় অঞ্চলে। সেখানে কিন্তু উদ্ভাবনী যে আমাদের ইনোভেটিভ যে প্রকল্প, সেখানে অনেক সময় সম্ভব হয় না, কারণ জল স্তর অনেক নিচে থাকাতে আমাদের যে অগভীর স্বল্প বেশের যে অগভীর নলকূপ, গভীর নলকূপ, এগুলো কিন্তু ওখানে দেওয়া যায় না। তো তারপরেও সেখানে এবং অনেক টাইম লাগে সেটা করতে গেলে। তো কিছু পাহাড়ি এলাকায় এই সমস্যাটা আছে। তো সেখানে এইসব সমস্যার কারণে এলাকার যে ছড়া, নালা, জলাধার এবং ঝর্ণা, সেইগুলোকে ইনোভেটিভ প্রকল্পে এনে সেখানে কাজ চলছে এবং এখানে 85.44% দেওয়া হয়েছে। বাকি যে আমরা চাইছি যে 100% যাতে ওখানে জল দেওয়া যায়, সেই ব্যবস্থা আমরা জল জীবন মিশনের যে টার্গেট সেটা নিশ্চয়ই আমরা করব। এবং এখানে আমাদের যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী সেখানে এটা আমি এখানে সবাইকে জানাতে চাই, সেখানে বলছে যে 1 মিলিগ্রাম বেশি যদি মানে আয়রন মিশ্রিত থাকে তাহলে সেখানে কিন্তু আইআরপি লাগাতে হবে। এর নিচে থাকলে কিন্তু না লাগালেও চলবে এখনের যে রিপোর্ট। তো সেই জায়গার মধ্যে আমরা কাজ করছি। অনেক জায়গার মধ্যে পানীয় জলের যে উৎস, উপযুক্ত বিদ্যুৎ পরিষেবা থাকে না। তো সেখানে আমরা বিকল্প হিসাবে সৌর বিদ্যুতের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা করছি। তো প্রত্যন্ত অঞ্চলে এখন অবধি ট্যাঙ্কারের মাধ্যমে যেখানে জল, সেই ইনোভেটিভ স্কিম তো চলছেই, পাশাপাশি যেখানে বোরিং করে জল মানে আনা সম্ভব নয় জলস্তর না থাকাতে, সেখানে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল দেওয়া হচ্ছে। তাছাড়া চার্জিং করার জন্য যে পানির স্তরে বৃষ্টির জল বা ইত্যাদি জল, সেইগুলোর জন্য মেশিনারি ওয়েল, মার্ক 2 রিং ওয়েল, এগুলো দিয়ে কিন্তু যে চার্জিংও হচ্ছে, আবার পাশাপাশি জলও সেখান থেকে নিষ্কাশিত করে মানুষকে দেওয়ার মানে ব্যবস্থা করা হচ্ছে। TTADCর ভিলেজ কাউন্সিল এখন এলাকায় মোট 1951টি গভীর নলকূপ দেওয়া হয়েছে, 5110টি স্বল্প বেশের অগভীর নলকূপ লাগানো হয়েছে, 23টি জল পরিশোধনাগার এবং 174টি ইনোভেটিভ স্কিম সেখানে স্থাপন করা হয়েছে। তো এতে করে প্রায় 3,27,000 পরিবারের মধ্যে 2,67,605 জন 5টি পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 81.78%। তো TTADC ভিলেজের যে সকল পাড়ায় এখনও জলের উৎস কাজ সম্পন্ন হয়নি, সেগুলো পরিকল্পনা চলছে, যেটা আমি বললাম। তো এখন পর্যন্ত যে 606টি গ্রাম পঞ্চায়েত এবং 587টি TTADC ভিলেজ কাউন্সিলে যে পানীয় জল সরবরাহ করার যে কার্যকরী পারিবারিক ট্যাপ সংযোগ, সেগুলো 166টি গ্রাম পঞ্চায়েত এবং 102টি ভিলেজ কাউন্সিল 100% সেখানে কিন্তু জল দেওয়া হচ্ছে। 172টি গ্রাম পঞ্চায়েত, 146টি ভিলেজ কাউন্সিলে 90 থেকে 100% দেওয়া হয়েছে, অর্থাৎ যে কার্যকারী পারিবারিক ট্যাপ সংযোগ। এবং 131টি গ্রাম পঞ্চায়েত এবং 113টি ভিলেজ কাউন্সিলে 80 থেকে 90%, 80টি জিপিবিসিতে 70 থেকে 80%, 49টি জিপিবিসি সেখানে 50 থেকে 70%, 6টি গ্রাম পঞ্চায়েত এবং 26টি ভিলেজে 25 থেকে 50%, এবং 2টি জিপি এবং 18টি ভিলেজে 25%-এর নিচে FSTC দেওয়া হয়েছে। তো সেইভাবে জল দেওয়ার যেগুলো হয়নি সেখানেও চেষ্টা চলছে। আর এই বিষয়গুলো আপনার সামনে আমি এই হাউসের সামনে রাখলাম। থ্যাংক ইউ। মানে আমি কয়েকটা শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি আমরা দেখা গেল জল জীবন মিশন আসার পরে যেখানে যেখানে জল প্রবলেম ছিল এটা মোটামুটি সলিউশন হয়ে গেছে, কিন্তু যেখানে প্রত্যন্ত অংশ সেখানে আগে থেকে জলের সমস্যা আছে, এখনও আছে, যা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমি এগ্রি করি। সেখানে বোরিং করার উপর জল পাওয়া যায় না। সেখানে ইনোভেটিভ স্কিম করার জন্য ডিপার্টমেন্ট থেকে অনেক অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, কিন্তু এরকম কোনো আমরা উদ্যোগ এখনও দেখা যায়নি। যেমন আমার টাকাগুলা অঞ্চলে অনেকগুলো আছে গ্রাম যেখানে কোনো বোরিং করার স্কোপ নেই। সেখানে ইনোভেটিভ স্কিম করার জন্য অনেকগুলো প্রসেস আছে, কিন্তু ডিপার্টমেন্ট থেকে অনেকবার চিঠি দেওয়া হয়েছে। যেমন বর্দুয়ার
বড়মুড়ার হাতে কতলের পাশে একটা পাড়া আছে, প্রত্যেকবার এটা তারা জল নিয়ে আবার ওই কলস নিয়ে আবার আন্দোলন করতে হয়। তো সেখানে আমাদেরকে জবাব দিতে হয়, কিন্তু আমরা জবাব কিছু দিতে পারি না। অনেকদিন ধরে এইভাবে চলছে। অনেক জায়গা আছে, যেমন সগরিয়াতে ওরকম আছে, প্রায় আমার যে পার্বত্য অঞ্চলে প্রত্যেকদিন দেখা যায়। তো তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই অনুরোধ থাকবো, এটা ইমিডিয়েটলি একটু চেষ্টা করে যেগুলো সম্ভব করলেই ভালো হবে। এবং আরেকটা জাস্ট এখন যেখানে পাইপলাইন দিয়ে যেটা সাবমার্সিবল বা বলুন আপনি যেটা পাম্প হাউস, যে পাইপলাইনের মাধ্যমে যে জল পাঠানো হয়, ম্যাক্সিমাম জায়গাতে এখনও পাম্প হাউসগুলো এখন চলে না। কোনো জায়গাতেই মানে নিয়ার 60% এখন আমার টাকাগুলো অঞ্চলেই বলুন, মানে ম্যাক্সিমাম পাম্প হাউসই এখন কিছু স্টার্টও হয় না। তো তার কিছু কারণ আছে। যেমন আমি আমার দেখেছি লাস্ট ইয়ারে পাম্প হাউসের টেন্ডার হয়েছিল, যে টেন্ডার হয়েছে প্রায় 50 লাখ টাকা, কিন্তু টেন্ডার ভ্যালু মাইনাস লেস 49% দিয়ে লেস করে সে কাজ করছে। তো তার ফলে যে কোয়ালিটি মেনটেন করার কথা ছিল সেভাবে কোয়ালিটি মেনটেন হয় না। অনেক পাইপগুলো নিচে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। রাস্তার পাশে আপনার রাস্তা একদম খনন না করেই তারা কিন্তু পাইপ বসিয়ে দেয়। তো গাড়ি যাওয়ার ফলে এগুলো সব মানে লিকেজ হয়। তো সেটাই প্রবলেম চলছে। তো সেখানে আমি তো অ্যাপ্রিসিয়েট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যে যতগুলো রিপোর্ট দিয়েছেন, কিন্তু রিপোর্টের মধ্যে আমরা কিন্তু ডিপার্টমেন্ট থেকে এরকম করে একদম মানে স্মুথলি কাজটা পাওয়া যাচ্ছে না। তো তার জন্য আমি ডিপার্টমেন্টকে এটাই বলতে চাই, যথাসম্ভব এটাকে একটু নজর দিয়ে দেখলে ভালো। থ্যাংক ইউ। ঠিক আছে। যেহেতু ইনোভেটিভ স্কিমের কথা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর নয় বলছি, এরকম যদি থাকে, যেমন আপনি বলেছেন ছয়গড়িয়া বা এরকম, এগুলো থাকলে লিস্ট দেবেন, আমরা ইমিডিয়েটলি উইল টেক আপ দি ম্যাটার, এটা দেবেন। শুধু আপনারা যারাই এরকম আছেন লিস্ট দিলে সুবিধা। ঠিক আছে। তৃতীয় দৃষ্টি আকর্ষণ দৃষ্টি উত্থাপন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, জাস্ট ওয়ান, এই যে পানীয় জলের যে সংকটের ব্যাপার, গভর্নমেন্ট ইজ ট্রাইং, নো ডাউট, কিন্তু একটা জায়গায় আমি ফ্ল দেখেছি, এটা হলো জনপ্রতিনিধিদের বাদ দিয়ে ডিডাব্লিউএস এর ইঞ্জিনিয়াররা নিজেই লিস্ট করবেন, নিজেই কাজ তৈরি করবেন, কি করা হবে? আই থিঙ্ক হোয়াট দে শুড ডু ইজ গ্রাম লেভেলে বা ব্লক লেভেলে জনপ্রতিনিধিদের সাথে বসে একটা ফাইনাল একটা সার্ভে রিপোর্ট নিয়ে ওইটার উপর কাজ করে। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন, ইনোভেটিভ প্রক্রিয়াটাও অনেক জায়গায় ফেল হচ্ছে। আমি অফিসারদের কাছে অনুরোধ করব, হোয়াট ইজ ইনোভেটিভ? ইনোভেশন ইজ আফগানিস্তানে গিয়ে ইনোভেট কিভাবে করতে হবে ওইটা ওইখানে গিয়ে করুন। ভারতবর্ষের ইনোভেশন আফগানিস্তানে লাগবে না। ইনোভেশনটা যেখানে দরকার ওইখানকার মতো করে করবে। এটা অফিসাররা কিন্তু দে হ্যাভ টু বি ভেরি সিরিয়াস। দ্য মন্ত্রীরা গিয়ে ইনোভেশন করবে নাকি? and they should not take decision on their own. যেমন আমার এলাকায় আমাকে একটা আলোচনা ছাড়া সবগুলো লিস্ট দিয়ে দেবে, কি করে জলের সমস্যার সমাধান হবে? ইউ টেল মি। সো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, জাস্ট টেল দি ডিপার্টমেন্ট অফিসার্স they should take the least from the public representatives also. Thank you. আমি অধ্যক্ষ মহোদয়, মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় যে কথাটা বলেছেন, বিষয়টা হচ্ছে আমরা এখানে বিধানসভাতে আসি, তর্ক বিতর্ক ইত্যাদি থাকবে, কিন্তু মেইন যে বিষয় সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করবে। এখানে যে ধরনের মানে প্রপোজাল এসছে, ত্রিস্তরীয় পঞ্চায়েতের তাদেরও জনপ্রতিনিধি, তাদের সাথেও কথা বলা উচিত, এবং যারা বিধায়িকারা আছেন তাদের সাথেও কথা বলা উচিত। নিশ্চয়ই এই ধরনের সাজেশন হওয়াতে আমি নিশ্চয়ই আমি দপ্তরেরকে বলবো, এবং যাতে টাইমলি সব কিছু করা যায়। তো সে নিশ্চয়ই আমরা দেবো। সেখানে কারেন্টের প্রবলেম আছে অনেক জায়গায় এত মানে জল স্তরেই নেই সেখানে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা মিটিং করি ঠিকই, তবে যেহেতু এই সাজেশন এসছে নিশ্চয়ই আমি ওনাদেরকে নির্দেশ দেবো। তৃতীয় দৃষ্টি আকর্ষণ দৃষ্টি উত্থাপন করেছেন মাননীয় দর্শক গোপালচন্দ্র রায় মহোদয়। দৃষ্টির বিষয়বস্তু হলো TTADC, আলোচনা হয়ে গেল তো এলাকায় প্রাথমিক শিক্ষার অগ্রগতি সম্পর্কে। ডিটেইলস আলোচনা। হ্যাঁ, এটার দরকার আছে। আবার বলবেন।
আমার আর বলার প্রশ্ন, এটা কি কথা নেই? না, দরকার নেই। না না না। এই যে এখানে দেখুন, এই জিনিসটা তো আলোচনা হয়েছে, জিনিসটা কেন করছে? সিনিয়র বরঞ্চ বরঞ্চ আরো যদি আর যেগুলি হয়নি এগুলি আলোচনা করবো। একটা সিনিয়র মেম্বার আপনি। আপনি নিন। স্যার, জনজাতিদের শিক্ষার আলোর থেকে অন্ধকারে ঠেলে দেওয়া ঠিক না। আমি আমি স্যার, আমি আপনাকে বলছি, প্রায় 500 স্কুল আছে যেটা প্রায় বন্ধ, এবং আপনার থেকে বেশি জানে পাঠান বাবু, আপনার থেকে বেশি পাঠান বাবু জানে। উনি নিজে বলেছে বিরুদ্ধে আপনি থাকতে ডিটেইলস আলোচনা করেছে। আমাকে স্যার না রাখেন, না রাখেন স্যার, প্লিজ স্যার রাখেন না, এরকম না। আপনারও বন্ধ হবে কিন্তু। আরে আপনার অবগতির জন্য বলছি, দেখুন আপনার শুনুন একটু, এক সেকেন্ড আপনার অবগতির জন্য বলছি। পাঠান বাবুর আরেকটা আছে, বর্তমান গ্রামাঞ্চলের শিক্ষার পরিকাঠামো জানেন উনি কি লিখেছেন? বর্তমান গ্রামাঞ্চলে এই উন্নয়ন সম্পর্কে মেক ইট লে রিকোয়েস্ট করে পাঠিয়েছে যে আমারটা লে করে দিন। আরেকটা আছে না আলোচনা না না, এগুলি কোনো কাজ যে চতুর্থ দৃষ্টার সূচনা করেছেন সিপি নাকি রাষ্ট্রপতি। ধরিষ্ঠ বিষয় ছিল কল্যাণপুর বিধানসভা কেন্দ্র অন্তর্গত পূর্ণদাসপাড়া থেকে রতিয়া হাওয়ার পর্যন্ত 3.5 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজে অগ্রগতি সম্পর্কে এখন আমি দৃষ্টি এখন বিষয়ে বিভিন্ন পূর্ত থেকে মাননীয় মন্ত্রীমণ্ডলী অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ণদাসপাড়া থেকে রতিয়া হাওর পর্যন্ত 3.5 কিলোমিটার রাস্তাটি নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী আনিত জনস্বার্থ সংশ্লিষ্ট কলিং অ্যাটেনশন নোটিশ। পূর্ণদাসপাড়া থেকে রাতিয়া হাওর লিঙ্ক নাম্বার L039 রাস্তাটি খোয়াই জেলার কল্যাণপুর ব্লকের অন্তর্গত। উক্ত রাস্তাটিও PMGSY 1 এর প্রকল্প 2013-14 সালে ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের অনুমোদন প্রাপ্ত। রাস্তাটির অনুমোদিত দৈর্ঘ্য 3.019 কিলোমিটার এবং তাতে যে অর্থ রাখা হয়েছে 2.12 কোটি। ত্রিপুরায় যে PMGSY নির্মাণ কাজ এবং তার সঙ্গে 5 বছরের যে মেনটেনেন্সের যে জন্য ভারত সরকার এবং ত্রিপুরা সরকার এবং NBCC মধ্যে একটা ট্রাইপার্টিট একটা চুক্তি সম্পাদিত হয়, যেটা আগে আমি বলেছি আরেকজনের বিষয়। সেই চুক্তি মোতাবেক অন্যান্য জেলার সাথে খোয়াই জেলার PMGSY এর কাজ NBCCর কাছে এটা দেওয়া হয়। 19/11/2000 ইংরেজি সনে এই রাস্তাটা ঠিকাদারকে প্রদান করা হয়েছে। সেখানেও সিডি অর্থাৎ ক্রস ড্রেন, প্রোটেকশন ওয়াল এবং ড্রেনের অভাবে গ্রামবাসীরা সেখানে কাজ বন্ধ করে দেয়। তো দীর্ঘদিন সেখানে কাজটা এই বিক্ষোভের পরে সেখানে বিলম্ব হচ্ছিল। পরে TRRDA ত্রিপুরা রুরাল রোডস ডেভেলপমেন্ট এজেন্সি এবং NBCCর প্রতিনিধিরা সেখানে যৌথভাবে সেখানে পরিদর্শন করে এবং এখানে আবার নতুন করে একটা এস্টিমেট তৈরি হয় এবং সেই এস্টিমেট 2018 সালে সেটা পাঠানো হয় এবং TRRDA এবং স্থানীয় বাসিন্দাদের দাবি যাতে পূরণ হয় তাই এস্টিমেট স্ক্রুটিনি করার পর অতিরিক্ত কাজের অনুমোদন দেওয়া হয়েছে। এখানে ট্রিপল সেল বক্স কালভার্ট নির্মাণ করার প্রভিজন DPR অন্তর্ভুক্ত ছিল, কিন্তু গ্রামবাসীরা শুরু থেকেই এই কালভার্টের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল যেহেতু তাদের দাবি পূরণ হচ্ছিল। পরবর্তীকালে স্থানীয় বিধায়কদের সহায়তায় সেখানে সমস্যার সমাধান সম্ভব হয়েছে এবং এই রাস্তাটির নির্মাণ কাজ যদিও বিলম্বিত হয়েছে, যার ফলে সমাপ্তির যে ডেট দেওয়া হয়েছিল সেটা সেই সময়ে সম্ভব হয়নি। পরবর্তী সময়ে সেটা অর্থপ্রদান যখন দেওয়া হলো, বাকি যে টাকাটা দরকার ছিল সেই টাকা দেওয়ার পরে সেই কাজটা আবার কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে। কিন্তু সড়ক নেটওয়ার্কের সংযোগ বজায় রাখার জন্য স্থানীয় মাননীয় MLA যিনি প্রশ্নটা করেছেন ওনার পরামর্শ নিয়ে জরুরি ভিত্তিতে NBCC সংস্কারের হাতে নিয়েছে, যা ছিল একটা সাময়িক তৎকালীন সময়। এখন সেটা আবার অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়। তো এখানে যে ট্রাইপার্টিট যে চুক্তি হয়েছিল 5 বছরের চুক্তি অনুসারে সেখানে যে কাজ শেষ করার পরে মেনটেন্যান্স যে সেটা সম্ভব হয়নি। এখন আবার সেটা অ্যাজ ইজ ওয়ের বেসিসে
আমাদের 29/11/2024 আমরা পিডাব্লিউডি সচিব সেটাকে নোটিফিকেশনের মাধ্যমে এখন পিডাব্লিউডি সেটা করবে এবং তার জন্য 2 কোটি টাকার একটা এস্টিমেট প্রস্তুত করা হয়েছে এবং রাজ্য সরকার এখন সেটা রক্ষণাবেক্ষণ এবং সমস্ত ব্যয়ভার বহন করবে এবং আমি আশা করি যে 2025-26 অর্থ বছরের যে সংস্কার করার লক্ষ্যমাত্রা রয়েছে এই কাজ সম্পূর্ণ করা হবে। আমি বিষয়টা একটু ক্লিয়ার হয়ে গেল। বিষয়টা হচ্ছে যারা এই রিপোর্টটা দিছে সেটা আমি যতটুকু, যেহেতু আমার গ্রামে, এই গ্রামেই বাড়ি, আমার সামনেই রাস্তাটা, আসলে রাস্তাটা স্টার্ট করেছিল, কমপ্লিটই করেনি। কমপ্লিট না করে ব্ল্যাকটপ, মানে অর্ধেক রাস্তা ব্ল্যাকটপ করেছিল আর বাকিটা করেই না করেই পরবর্তী 5 বছরের জন্য আমার রিপেয়ারিংয়ের জন্য বা এই চলছিল। যাই হোক, আমাদের গভর্নমেন্ট আসার পর যখন যোগাযোগ করলাম, প্রথম তো এটা ট্রেসই পাচ্ছি না। পিএমজি বলছে, এমডিসি বলছে, মানে কি একজনকে বলছে। পরবর্তী সময় যখন এটা নজরে আনা হলো এবং এটা আমাদের এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, বাইক সাইকেল দিয়ে যাওয়ার অবস্থা নেই, পাবলিক এই জায়গাতে বাধা দেয় এমন জায়গায় নেই, কালভার্ট বক্স এই জায়গাতে নেই। এই রাস্তার মধ্যে একটাই ব্রিজ এবং এটা হয়েছে, কিন্তু বাকি ব্ল্যাকটপ হয়নি। যেভাবে ছিল ওইভাবেই রয়েছে। মেনটেনি যে জিনিস রিলিফ সাহা কন্ট্রাক্টর, ওনার সঙ্গে কথা বলেছি, উনি কাজ ফেলে এসেছেন। বিভিন্ন লোকালি তখনকার সময় যারা দায়িত্বে ছিলেন, বিভিন্ন কমিশন যারা বলার আজকে চেষ্টা করে তাদের জন্য, যাই হোক যেভাবে ফেলে এসেছে সেটাকে নিয়ে ইদানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই কথাটাকে কর্ণপাত করেছেন। একটা মিটিং করেছিলাম ভিজিটের জন্য, এনভিজিসি, পিএমজি, পিডাব্লিউডি একসঙ্গে গেছে। এই ভিজিটে যাওয়ার পরও আমরা হদিশ পাচ্ছি না। যাক, আজকে মুখ্যমন্ত্রীর কথা শুনে আমি খুশি হলাম। তার জন্য 2 কোটি টাকা বরাদ্দ করেছেন এবং সদ্য এটা শুরু হবে এবং এই রাস্তাটা শুরু যত তাড়াতাড়ি সম্ভব করতে পারে। যেহেতু বর্ষা এসে গেছে, নাই রাস্তা, কিন্তু বলবো কার্বিডি 2 হাত নেই, যেটা 24 ফুট রাস্তা 5 ফুটও নেই অনেক জায়গায়, এমন জায়গায় দাঁড়িয়েছে। যাই হোক, এই রাস্তাটা যদি খুব তাড়াতাড়ি শুরু করা যায় তাহলে আমাদের প্রচুর সংখ্যক জাতি জনজাতি অংশ মানুষ উপকৃত হবে। তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে বলবো খুব তাড়াতাড়ি যাতে শুরু হয়। ধন্যবাদ। ঠিক আছে। পঞ্চম দৃষ্টাকে নোটিশ উত্তর করেছে মাননীয় সচিব গোপাল চন্দ্র রায় মহোদয়। নোটিশটি বিষয়বস্তু হল স্মার্ট সিটির অগ্রগতি সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টাকে নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য নগর দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায়ের কল অ্যাটেনশন নোটিশ হচ্ছে আগরতলা স্মার্ট সিটির অগ্রগতি সম্পর্কে। স্মার্ট সিটি মিশন স্কিমটি 2025 সালের 30 জুন শেষ হবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পরিষদের অনুমোদন অনুযায়ী। কেন্দ্রীয় সরকার কর্তৃক এই প্রকল্পে ফার্দার এক্সটেনশন বা পরবর্তী যে বর্ধিতকরণের বিষয় এখনও কিন্তু সেই ঘোষণা এখন করেনি। আগরতলা শহরের জন্য স্মার্ট সিটি মিশনের মোট প্রকল্প হচ্ছে 541.04 করোড়। এখন পর্যন্ত স্মার্ট সিটি মিশনের অধীনে কেন্দ্রীয় শেয়ার হিসাবে 490 কোটি টাকা আমরা পেয়েছি এবং রাজ্য শেয়ার দিয়েছে 51.04, যা কেন্দ্রীয় রাজ্য সরকারের মধ্যে 90:10 অনুপাতে বিভক্ত। স্মার্ট সিটি মিশনের অধীনে মোট 65টি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত 62টি প্রকল্প সম্পন্ন হয়েছে এবং 3টি প্রকল্প এখনও বাস্তবায়নাধীন রয়েছে। এই 3টি প্রকল্প হচ্ছে 4 লেন অফ এয়ারপোর্ট রোড ফ্রম লিচুবাগান টু নিউ এয়ারপোর্ট টার্মিনাল, যার রাখা হয়েছে ₹96.17 করোড়। নাম্বার 2 হচ্ছে রিভাইটালাইজেশন অফ এমবিবি কলেজ লেক 32.31 করোড়। নাম্বার 3 হচ্ছে ডেভেলপমেন্ট অফ চিলড্রেন্স পার্ক ₹7.64 করোড়। আশা করছি মে মাসের 2025-এর মধ্যে বাকি যে 3টে আমি বললাম সেগুলো কাজ সম্পন্ন হবে। তো সেইভাবে স্মার্ট সিটির কাজ হয়েছে এবং আগামী দিন যে 3টে বাকি আছে সেটাও সম্পন্ন হবে। পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন স্যার, সো ফার মাই নলেজ গোজ আমাদের এলাকায় যেটা হাওড়া খাল আছে,
রামটাপুর বয়স থেকে আরম্ভ করে একটা খাল আছে, এটা ওই আপনার আমার মুখ্যমন্ত্রী এলাকায় দিয়েছেন, এই নেতাজি স্কুলে দিয়ে গেছে, ওই খালটা এখন পর্যন্ত কিছু হয়নি। দ্বিতীয় কথা হলো এখানে 500 কোটি টাকা পাওয়া গেছে, 490 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এটার ব্যাপারে কী ব্যয় হয়েছে অনেক কথা আছে, এগুলি আমি উঠবো না, ওটা বলো। আমার বক্তব্য হলো এই যে আপনার ওয়াটার সাপ্লাইয়ের নিচে যে ব্রিজটা আছে যুগ্ন, এই বাম দিকে এখানে নদীর বাঁধের সঙ্গে এটা একটা ময়লা ফলার মতো ব্যবস্থা, শুধু ময়লা ফেলতে, দুর্গন্ধে যাওয়া যায় না। আমি গিয়েছিলাম একদিন, আমাকে সবাই ঘেরাও করেছে। তখন আমি কাউন্সিলর, খুব ভালো ছেলে, আমাদের সঙ্গে কাজ করেছে, সুকুমার সাহাকে বললাম, কয় দাদা আমি বলছি সাইনবোর্ড লাগিয়েছি তবু ময়লা ফেলে, দিস ইজ দ্য ডিসক্রেডিট অফ দ্য কর্পোরেশন। আমি বলব এটা মুখ্যমন্ত্রী মহোদয়ের আমি এই সবার আকর্ষণ করছি। ব্যাপারটা হলো এমবিবি কলেজে আরও আবার 7 কোটি টাকা ব্যয় হবে, ঠিক আছে, বা না 3 কোটি সামথিং, তারপরে 4 লেন হবে, ঠিক আছে, 3টা বাকি আছে, 62টা হয়েছে। আমার বক্তব্য যে এই স্মার্ট সিটি করতে গিয়ে যদি দুর্গন্ধের একটা গার্বেজ ফেলার জায়গা হয়, আর যেটা জল ওই যে রামঠাকুর বয়স থেকে যে ড্রেনটা, এটা আপনার এখানে স্পর্শ করেছে, এটা গিয়ে পড়েছে একবারে এই দিক, এটার এখনো কেন এটা হলো না, কবে নাগাদ এগুলি সমস্যা করা হয়? আপনার কোনো সাজেশন আছে এটা না? রতন বাবু, আপনি যদি বাস না দিতে চান বৃহস্পতিবারে আসবেন, আমি স্পেসিফিক বললাম। স্মার্ট সিটি ময়লা ফেলা হয়েছে, এটা ড্রেন এখনো হয়নি, এখানে ফ্লাড হচ্ছে, আর এটা ঢুকাই তোলা। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি জানতে চাইছেন, যতটুকু বুঝলাম, জল নিষ্কাশনের জন্য কি পরিমাণ টাকা খরচ করা হয়েছে, রাস্তা নির্মাণ, রাস্তা মেরামত করার জন্য, কাভার ড্রেন করার জন্য কত টাকা আলাদা, এই হিসাবটা যদি থাকে তাহলে এটার মধ্যে পেশ করার জন্য দাবি জানাচ্ছেন। এটা করলে ভালো হবে যে কী কী প্রজেক্ট, মানে যে সোয়েরেজের জন্য কিংবা ড্রেন নির্মাণের জন্য, ওয়াটার লগিং যেন না হয় তার জন্য ব্যবস্থাপনা, এই আলাদা আলাদা হিসাব যদি থাকে আপনি দয়া করে এটা দিতে পারেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এখানে মাননীয় বিধায়ক গোপালবাবু এবং মাননীয় বিধায়ক সুধীরবাবু যেটা বলছেন, একটা তো আমি উত্তর দিয়ে দিচ্ছি। আপনি যে জায়গাটা বলছেন সব কাজ কিন্তু স্মার্ট সিটির আন্ডারে না, অনেকগুলো কিন্তু অনেকটা বিভিন্ন স্মার্ট সিটির বাইরেও এএমসি তারাও কিন্তু কিছু কাজ হয়। এএমসি মানে স্মার্ট সিটি এরকম না কিন্তু। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে এখানে আমার কাছে পুরো যে কোন কোন প্রজেক্টে কী কী আছে, সব কত টাকা খরচ সব আছে, কিন্তু এটা আমি ইচ্ছা করলে লে করে দিতে পারি, কারণ এগুলো তো ওই সুয়েজ থেকে আরম্ভ করে সব আছে, এখানে সব দেওয়া আছে, আমি লে করে দিই। এই ষষ্ঠ দৃষ্টি আকর্ষণী মাননীয় পাঠানবাবুকে লে করবেন না আলোচনা চাই, কারণ আগে থেকে আলোচনা হয়েছে, লে করে দেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এবং সপ্তম দৃষ্টি আকর্ষণী নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী সৌম্যলাল চাকমা। এটা আলোচনা করবো। মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় বিধায়ক শম্ভুলাল চাকমা মহাশয় যে কলিং অ্যাটেনশন নোটটি এনেছেন সেটি হলো বাস ব্যয় ভিত্তিক শিল্পকে আরও বেশি করে আকর্ষণীয় ও লাভজনক করতে
সামুনো বিধানসভা কেন্দ্রে একটি ব্যাম্বো পার্ক করার জন্য দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। মাননীয় চেয়ারম্যান স্যার, ভারতবর্ষের মধ্যে প্রথম ব্যাম্বো পার্ক ত্রিপুরায় প্রতিষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলার আরকেনগরে ব্যাম্বো পার্কের বহু ছোট এবং মাঝারি আকারের বাঁশ শিল্প রয়েছে, যেগুলি বিভিন্ন বাঁশজাত পণ্য উৎপাদন করে, যেমন বাঁশের মেঝের জন্য টাইলস, বাঁশের আগরবাতি স্টিক, বাঁশের বর্জ্য প্রক্রিয়াকরণ, বাঁশের গুঁড়ো ইত্যাদি। এই পার্কটি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ত্রিপুরার বাঁশ মিশন ব্যাম্বো ভ্যালু চেন ডেভেলপমেন্টের আওতায় একটি নতুন ইন্টিগ্রেটেড ব্যাম্বো পার্ক প্রতিষ্ঠিত করার একটি বড় উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পটি জাতীয় বাঁশ মিশন এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় বাস্তবায়িত হবে। নতুন ইন্টিগ্রেটেড ব্যাম্বো পার্কটি ত্রিপুরার উত্তর জেলায় সমতল 40 একরেরও বেশি জমির উপর প্রতিষ্ঠিত হবে। এই প্রকল্পের জন্য প্রাথমিক যে প্রকল্পটি ডিপিআর ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে, যার অনুমান যার ব্যয় হবে 162.92 কোটি টাকা এবং এটি চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষমান রয়েছে। তাছাড়াও নতুন একটি ইন্টিগ্রেটেড ব্যাম্বো পার্ক স্থাপনের জন্য সামনু ধলাই থেকে প্রস্তাব করা হয়েছে, তবে এটি একমাত্র তখনই সম্ভব যদি 40 থেকে 50 একর আয়তনের একটি উপযুক্ত জমি চিহ্নিত করা যায়। তাছাড়া জমিটি বড় রাস্তার সাথে সংযুক্ত হতে হবে। উপযুক্ত বিদ্যুৎ পরিষেবা, পাশাপাশি কাঁচামাল তথা বাঁশবাগান এবং নিকটবর্তী বসবাসযোগ্য এলাকা থাকা প্রয়োজন, যাতে ভবিষ্যতে ব্যাম্বো পার্কের কাজের জন্য যথেষ্ট মানব সম্পদ নিশ্চিত করা যায়। জমি চিহ্নিত করার পর একটি সম্ভাব্য প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া ত্রিপুরার 59টি জেলার সমতল প্রস্তাবিত ইন্টিগ্রেটেড ব্যাম্বো পার্কে যে 26টি বাঁশ প্রাথমিক প্রক্রিয়াকরণ ইউনিট কাম এগ্রিগেশন সেন্টার স্থাপন করা হবে, তার মধ্যে একটি ক্লাস্টারের 2টি এগ্রিগেশন সেন্টার সামুনু পরিসরে তৈরি হবে। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার। মাননীয় চেয়ারম্যান স্যার, এই বিষয়টি আমার আনার কারণটি হচ্ছে, আমরা সবাই জানি সামুনু একটি প্রত্যন্ত এলাকা ছিল, যা বর্তমানে 2018 ইংরেজিতে আমাদের নতুন সরকার গঠনের পর এটাকে একটা ট্রান্সফরমেশনের কাজ চলছে। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল কোনোটাতেই পিছিয়ে নেই। এর মধ্যে আমরা জানি শিক্ষার সাথে সাথে উন্নয়নের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। এই অর্থনৈতিক উন্নয়নটা যদি আমরা আনতে চাই, তাহলে মানুষের কাছে ইনকাম জেনারেশনের একটা সুযোগ দেওয়া দরকার। এবং সেই হিসেবে আমরা জানি সামুনু এমন একটা এলাকা, পুরো সামুনু এলাকা জুড়ে যে বাঁশ উৎপাদিত হয় ন্যাচারালি, সেই বাঁশের অংশ কিন্তু কৈলাসহর থেকে শুরু করে কুমারঘাট, ফটিকরাই এবং ইভেন আগরতলা পর্যন্ত কিন্তু আমাদের সামুনু এলাকার, সামুনু অঞ্চলের বাঁশ আসে। এবং বিগত কয়েকদিনে আমি
আগরতলা স্থিত আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকার বোজমনগরের যে জি কিউব ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে আমি গিয়েছিলাম। গিয়ে সেখানে ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে আমাদের যে চাহিদা 2000 মানে আগামী অর্থ বছর বা তারপরের অর্থ বছরে সেটা 10,000 হেক্টরের মতো তার একটা চাহিদা হবে, কিন্তু বর্তমানে যে তার যে প্রোডাকশন রেট খুব কম, অর্থাৎ শুধুমাত্র জি কিউব ইন্ডাস্ট্রিতে যে পরিমাণের বাঁশের দরকার সেই পরিমাণ বাঁশের যোগানও কিন্তু আমরা এখন বর্তমানে দিতে পারছি না। কিন্তু অগোছালোভাবে ন্যাচারালি কিন্তু আমাদের সেই বাঁশের প্রোডাক্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আর আমরা এটাও জানি বাঁশ বেতের উপর বিভিন্ন কাজ একসময় ত্রিপুরা রাজ্যের মধ্যে কুটির শিল্পের মতো একটা অবস্থা ছিল। এটাকে আরও জিয়ে তোলা এবং মানুষের কাছে যাতে অর্থ পৌঁছানো যায় সেই দিকে লক্ষ্য রেখে আমি এখানে এই বিষয়টা উত্থাপন করেছিলাম, যাতে করে আমরা এই বাঁশ বেত শিল্পকে আরও উন্নত করে মানুষের কাছে পয়সা এনে দিতে পারি এবং ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও সমৃদ্ধতর করতে পারি। তার জন্য আমার মাননীয় চেয়ারম্যান সাহেব আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়া এবং আমাদের হাউস অফ লিডার এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের প্রতিও আমার অনুরোধ থাকবে, যদি ছামনু এলাকায় এরকম একটা উদ্যোগ নেওয়া যায় যে ব্যাম্বো পার্ক করার মাধ্যমে গরিব যারা রয়েছেন এলাকার জনগণ তাদেরকে যদি ইনকাম দেওয়া যায় তাহলে এলাকার জনগণ উপকৃত হবে। থ্যাংক ইউ। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি যে আমার যে বক্তব্যের মধ্য দিয়ে বলে গেছি কি কি গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অলরেডি আমি বলে দিয়েছি। আমরা জানি যে আমরা বাসকে আমরা সবুজ সোনা বলে আমরা জানি, সর্ব বিশ্বে বাসের গুরুত্ব রয়েছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা বাঁশের মাধ্যমে যেমন ব্যাম্বো বুটল, ব্যাম্বো জুয়েলারি, ব্যাম্বো টাইলস, আমরা ব্যাম্বো আগরবাতি স্টিক আমরা করে থাকি। তো মাননীয় বিধায়ক মহাশয় যে বিষয়টি বলেছেন অলরেডি আমার ভাষণের মধ্যে ছিল, আমরা গাইডলাইন অনুসারে আমরা অবশ্যই দেখব কি করে করা যায়। থ্যাংক ইউ স্যার। অষ্টম দৃষ্টি আকর্ষণী নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী দিলীপ কুমারিয়া। নোটিশটির বিষয়বস্তু হল রিগার্ডিং দি ফুলফিলমেন্ট অফ EWC ইন এডিসি এরিয়া। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। আমি খুব সংক্ষেপে বলছি, এটা আসলে বেশ অনেকগুলো পাতা, আমি খুব সংক্ষেপে বলবো। উনি যেটা করেছেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের চাহিদা পূরণ। আমাদের রাজ্যে ইতিমধ্যে যে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে 10,222খানা, যার মধ্যে যদি আমরা দেখি 2018 সালের আগে 9,911টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছিল। জনজাতি এলাকায় 3,209টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং অন্যান্য এলাকায় 6,702টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। 2018 থেকে 2024 অবধি 311টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র বানানো হয়েছে। আমি শুধু এই তথ্যটা এর জন্য বলছি, এখানে যারা বিরোধী দলের বিধায়কগণ আছেন ওনারা এই হাউসের অবগতির জন্য যে প্রশ্ন আছে যে জনজাতি এলাকায় উন্নয়ন কতটুকু হচ্ছে। আমরা 311খানা অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মিত হয়েছে, যার মধ্যে 149টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র শুধু জনজাতি এলাকায় আমরা এই 6 বছরে নির্মিত করেছি। আর অন্যান্য এলাকায় গোটা রাজ্যে 162টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ হয়েছে। এছাড়াও আরও আমরা নতুন করে পিজিটি যে জন্মন প্রকল্প, তাতে করে 53টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জনজাতি এলাকায় নির্মাণের আমরা অনুমোদন পেয়েছি। এছাড়াও ধরতি আবা জনজাতি যে প্রকল্প গ্রাম উন্নয়ন উৎকর্ষ অভিযান, তাতে করেও 123টি নতুন অঙ্গনওয়াড়ির জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছি। অর্থাৎ আমরা যদি দেখি আরও 176টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র শুধু জনজাতি এলাকার জন্য আমরা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠিয়েছি। তো এটাও আমি এই কথাটা বলতে চাইছি যে 311টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে অর্ধেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র অলরেডি জনজাতি এলাকায় তৈরি করেছি, এছাড়া আরও 176টা তৈরি হবে। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা জনসংখ্যার আধারে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মিত হয়। যেমন 300 থেকে 800 জন জনসংখ্যা যদি হয় জনজাতি এলাকায়, তাহলে একটা অঙ্গনওয়াড়ি হবে। 800 থেকে 1600 হলে 2টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে। 1600 থেকে 24 হলে 3টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে। অর্থাৎ কমিউনিস্টের ওই 25 বছর তারা লাগাতো যে জনসংখ্যার নিরিখে জনজাতি কেন্দ্র তারা তৈরি করেনি জনজাতি এলাকায়।
এটা এখন আমরা পূরণ করছি, আমরা এই সংখ্যাটা পূরণ করছি। আর বাকি রইল ওনাকে আর্থিকভাবে যে সাহায্য করে আমাদের যেটা 6টা অঙ্গনওয়াড়ি সেন্টার অর্থাৎ সিডিপিও জনজাতি এলাকার মধ্যে চলে। আমাদের টোটাল হচ্ছে 56টি সিডিপিও, এর মধ্যে 56টার মধ্যে নতুন একটা আমরা নতুন পেয়েছি 57টা। এটাও গঙ্গানগর ব্লকের অধীনে আমরা সিডিপিও অফিস নতুন হচ্ছে সেখানে। এই 57টা অঙ্গনওয়াড়ি সেন্টার, এই 57টা অঙ্গনওয়াড়ি সেন্টারের আমরা যদি দেখি যে 6টা অঙ্গনওয়াড়ি সেন্টার 57টার মধ্যে জনজাতি এলাকায় কাজ করে, যার মধ্যে হলো আপনার ছামনু, মনু, ডম্বরনগর, দামছড়া, জম্পুহিল ও কাঞ্চনপুর, এই 6টা। এই 6টার জন্য 2024-25-এ আমরা যে অর্থ দিয়েছি 32,11,00,000 টাকা আমরা দিয়েছি। তার মধ্যে 14,59,00,000 টাকা দিয়েছি প্রশাসনিক খরচা এবং গাড়ি ভাড়া, পেট্রোল, ডিজেল এই সমস্ত বাবদ, এবং 2,24,00,000 টাকা দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ইনসেন্টিভ বাবদ, 21 লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাস সংযোগ বাবদ 9 লক্ষ টাকা দেওয়া হয়েছে, মোবাইল রিচার্জ বাবদ 27 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এবং কমিউনিটি ইভেন্ট বাবদ 7 লক্ষ টাকা, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক পেনশন বাবদ 10 লক্ষ টাকা, মাতৃপুষ্টি উপহার বাবদ 25 লক্ষ টাকা, ট্রান্সফার ফান্ড 1.5 কোটি টাকা অর্থাৎ 1.5 কোটি টাকা দেওয়া হয়েছে। এই সমস্ত মিলে আমরা যদি দেখি যে আমাদের জনজাতি এলাকায় 3 বছরে যে অর্থ আমরা দিয়েছি সেটা আমি লে করে দিচ্ছি এখানে। আচ্ছা, আমি বাকি আর্থিক বিষয়টা আমি লে করে দিচ্ছি। দীর্ঘ এই আমাদের 3 বছর আগে আমি দিয়েছি, এই বছর এবং আগের বছর, এর আগের বছর, 3 বছরে। বাকি যদি কিছু থাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি বাকি পেপারগুলো লে করে দিচ্ছি। হামবাই স্যার, চেয়ারম্যান স্যার, पहिलानो हामबाया भारतनि मिनिस्टारनो केसार आंहासो गोबां सालिया बजित लेखायनो हेने आं किसा काञ्चनपुरनि किसा सानामु समाव सर काञ्चनपुर प्रजेक्टआव 3टा ब्लकआव कायसा सिमिट सिडिपिअ दङ। ओंखाय आ जागायाव तसदाव 248 AWC सेन्टार, लालजुरियाव 140। ओंखाय आं अनरेबल मिनिस्टारनि untuk yang kisah sinam semua ke te jampu hilba damsora CDPO borok bokron nanai মাননীয় চেয়ারম্যান স্যার, উনি যেটা বলেছেন আসলে ওই ট্রান্সলেটারটা কাজ করেনি। তো আমি যতটুকু বুঝেছি ওনার বিধানসভার অন্তর্গত লালজুড়ি ব্লক এবং দশদা আরডি ব্লকের অধীনে যে 329টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে এই সম্বন্ধিত বিষয়। ইনি এর আগেও একটা কোয়েশ্চনে এসেছিল ওনার, সেটার উত্তর দেওয়া হয়নি। তো 32টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র হচ্ছে আমাদের লালজুড়ি আরডি ব্লকে 5টি এবং দশদা আরডি ব্লকের অধীনে 32টি, মোট 37টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। 2023-24 ওইটা ওনার এলাকায় 2টা ব্লকে ওনার এরিয়াতে পড়ে। 2023-24 এবং 2024-25 বছরে এগুলো মেরামত করা হয়েছে। এবং দশদা লালজুড়ি আরডি ব্লকের অধীনে 36টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে আমরা 27টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নতুন হয়েছে এবং 2টি পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র তারও মেরামতের জন্য আমরা দিয়েছি। বাকি বিষয়টা আমি লে করে দিচ্ছি এই সমস্ত পেপারসগুলো। নবম দৃষ্টি আকর্ষণী নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্যা শ্রীমতী অন্তরা সরকার দেব। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যে বাড়ি বাড়ি রান্নার পাইপলাইনের গ্যাসের সংযোগ বৃদ্ধি সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণী নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য শিল্প ও বাণিজ্য দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় বিধায়িকা অন্তরা দেব সরকার মহোদয়া যে কলিং অ্যাটেনশন দিয়ে এনেছেন সেটি হলো রাজ্যে বাড়ি বাড়ি রান্নার পাইপলাইন গ্যাসের সংযোগ বৃদ্ধি সম্পর্কে। বর্তমানে ত্রিপুরাতে 60,559 পরিবারের বাড়িতে ডোমেস্টিক পাইপলাইন কানেকশনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ করা হচ্ছে। এই সরবরাহের কাজ TNGCL দ্বারা চালিয়ে নেওয়া হচ্ছে। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের নিয়ম অনুসারে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটর বোর্ড থেকে TNGCL-কে 2টি জিওগ্রাফিক্যাল এরিয়া
ওয়েস্ট ত্রিপুরা অ্যান্ড গোমতী ডিস্ট্রিক্টকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার জন্য অনুমোদন প্রদান করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে ত্রিপুরার 6টি জেলাতে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটর বোর্ড দ্বারা নর্থ ইস্ট গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নামক সংস্থাকে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ করার অনুমোদন প্রদান করা হয়েছে। বর্তমানে নর্থ ইস্ট গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পাইপলাইন বিছানোর কাজ চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে চলিত বছরে ডিসেম্বর মাস থেকে এই 6টি জেলাতে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গ্যাস প্রদান শুরু করা হবে। থ্যাংক ইউ স্যার। পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমার বিধানসভা এলাকা কমলাসাগর বিধানসভার কুনাবন, রাধানগর, কমলাসাগর, দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিগত 1995 ইংরেজি সাল থেকে ওএনজিসি কর্তৃক প্রতিদিন প্রায় 14 থেকে 15 লক্ষ কিউবিক মিটার গ্যাস উত্তোলন হচ্ছে, যার বাজার মূল্য আনুমানিক মাসিক 10 থেকে 15 কোটি টাকা হবে। কমলাসাগর বিধানসভায় গ্যাস উত্তোলিত হয় এবং এই বিধানসভার লেম্বুতুলি গ্রাম পঞ্চায়েতে এই গ্যাস পরিশোধিত হয়। তারপর এই গ্যাস গেইল, পালাটানা, নেপকো এবং টিএনজিসিএল এর কাছে বিক্রি করে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, টিএনজিসিএল 2000 সাল হইতে ডোমেস্টিক গ্যাস হিসাবে আগরতলা শহরে বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ করে আসছে। মহোদয়, কমলাসাগর এলাকায় গ্যাস উত্তোলিত হয়, অথচ সেখানকার মানুষও রান্নার পাইপলাইন গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। এটা এমনও নয় যে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের জনগণের পাইপের মাধ্যমে গ্যাস সংযুক্তিকরণের ধার্য মূল্য দেওয়ার ক্ষমতা নেই। মাননীয় মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, যত দ্রুত সম্ভব কমলাসাগর বিধানসভায় যেন বাড়ি বাড়ি রান্নার পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়। মানুষ যেমন বিশাল সংখ্যক উপকৃত হবেন, তেমনি সরকারের রেভিনিউ বাড়বে। তাছাড়া কমলাসাগর এলাকায় সরকারি অনেক খাস জমি ব্যবহার করে এবং উত্তোলিত গ্যাসের মাধ্যমে গ্যাস ভিত্তিক ক্ষুদ্র বা মাঝারি শিল্প স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এবং এলাকার বাস্তব পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার জন্য অতি শীঘ্র একটি কমিটি গঠন করার জন্য আমি মহোদয় এই সভায় আবেদন রাখছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এই দাবি শুধু কমলাসাগর বিধানসভা এলাকার জন্য নয়, এর মাধ্যমে পার্শ্ববর্তী অন্যান্য বিধানসভা এলাকা এবং সামগ্রিকভাবে রাজ্যেরও উন্নতি হতে পারে। এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার লক্ষ্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীজির নিকট বিনীত আবেদন রাখছি। ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান স্যার, আমাদের যে গ্যাস বেস ইন্ডাস্ট্রি will be set up by private company as per gas productions of availability in future. আগামীতে আমরা যেটা আমরা জানি যে আমাদের সমগ্র ত্রিপুরা রাজ্যে গ্যাসের প্রয়োজন রয়েছে এবং যেটা আমি অলরেডি ব্রিফিং করেছি টিএনজিসিএল এর বিষয় নিয়ে, যেটা আমাদের ওয়েস্ট ত্রিপুরাতে আমরা 6000-এরও বেশি আমরা হাউস হোল্ডারকে আমরা নতুন কানেকশন দেব। তো সর্বোপরি টিএনজিসিএল এর যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা 16600 নতুন আগামী যে 3 বছরে আমরা দেব। পাশাপাশি যেহেতু গ্যাস ইন্ডাস্ট্রি যেটা
সেটা প্রাইভেট কোম্পানি। তো আমরা যখনই পর্যাপ্ত পরিমাণে হবে আমরা সেটা আগামীতে প্রয়োজন বশত দেখব। ধন্যবাদ স্যার। Point of clarification, sir. Borong nang chairman, je connection gas pipeline ni kol sakaba kisama samai. Gas je collection jangmani agotolao বেশিরভাগ গোলাঘাটি বিধানসভা কেন্দ্র গাঁওতি এরিয়া ও জায়গার মুখা বেশিরভাগ ওএনসি বা যে কোনো গ্যাস যে ফাইমানি ওরা কিন্তু গাঁওতি এরিয়ানি খালাইও आं चेयरमैन साहब नि माध्यमे आं गणगणाजो मन्त्री महोदयना आं कयनाय जेहेतु आइननि गावदि एरियानि गेस लाइन फायो जेहेतु गावदि बाजे एरिया ताई गोबां माजे फाला दङनि अरब पाइप लाइन कानेक्शन नानथों आं बिदिथानि कबुल खालामो। পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন, আমাদের কমলাসাগর বিধানসভায় তো প্রত্যেক দিন কত কত গ্যাস উত্তোলন হচ্ছে, মানে পর্যাপ্ত পরিমাণ হলে দেবে, কিন্তু ওই বিধানসভায় তো দিতেই হবে কারণ ওইখানে গ্যাস উঠছে প্রত্যেক দিন। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি এখানে অলরেডি এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি বলেছি কি যে আমাদের TNGCL এর আমাদের উদ্যোগ আমরা আগামীতে যে ৬,০০০-এরও বেশি হাউস হোল্ডারকে আমরা কানেকশন দেব। তার পাশাপাশি আমরা পুরো ত্রিপুরা রাজ্যে ১৬,৬০০ 3 বছরের মধ্যে আমরা কানেকশন দেব। তো আমাদের পুরো 8টি জেলাতে আমরা যে আমাদের TNGCL থেকে শুরু করে গ্যাস আমাদের যে রয়েছে, তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে প্রতিটি জায়গাতে দেওয়া যদি সম্ভব হয় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে দিতে পারি। থ্যাংক ইউ স্যার। দশম দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন। নোটিশটির বিষয়বস্তু হল ফর ইমিডিয়েট ফিলিং আপ অফ অল ভ্যাকেন্ট পোস্ট। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন মহাশয়ের দৃষ্টি আকর্ষণীয় যে প্রস্তাব ইমিডিয়েট ফিলিং আপ অফ অল ভ্যাকেন্ট পোস্ট, শূন্যপদ সম্বোধন সাধারণত আমরা বলতে গেলে হয় যদি কেউ অবসরে চলে যায় বা স্বেচ্ছায় অবসর নেন অথবা কেউ যদি কর্মরত অবস্থায় মারা যান, তার ফলশ্রুতি হিসাবে সে পদগুলি খালি হয় এবং সেগুলোকে শূন্য পদ দেয়। এ প্রসঙ্গে বলতে যে স্বেচ্ছা অবসরে যাওয়ার ফলে খালি পদের সংখ্যা খুবই কম। তাছাড়া বিভিন্ন দপ্তর সময়ের সাথে তাল মিলে বিভিন্ন নতুন নতুন পদ সৃষ্টি করে থাকে। যতদিন পর্যন্ত পদ সেগুলো পূরণ না হয় সেগুলিকে শূন্য পদ হিসাবে ধরা হয়। তাছাড়া কোনো ক্যাডার সার্ভিসে যে স্যাংশন স্ট্রেংথ থাকে যদি ম্যানিং পজিশনের থেকে কম হয় তাহলে ওই পদগুলিকেও শূন্য পদ বলা হয়। নন ক্যাডার পোস্টগুলির ক্ষেত্রে যতক্ষণ না রাজ্য সরকার ওই পদগুলিকে পার্মানেন্ট বলে ডিক্লেয়ার না করছে ততক্ষণ পর্যন্ত ওই সব পদগুলিকে টেম্পোরারি পদ বলে বিবেচিত হয়। সাধারণত কোনো পদ যদি 10 বছর একটানা অকুপাই করে থাকে সেই পদগুলি 80% পদ রাজ্য সরকার বিভিন্ন কিছু বিবেচনা করে পার্মানেন্ট ডিক্লেয়ার করতে পারে। রাজ্য সরকারের প্রচলিত নিয়ম অনুসারে কোনো পদ পূরণ করতে গেলে GAR ডিপার্টমেন্টের কনকারেন্স, এরপর অর্থ দপ্তরের কনকারেন্সে এবং ক্যাবিনেট অ্যাপ্রুভালের প্রয়োজন। রাজ্য সরকার দপ্তরের প্রয়োজনীয়তা এবং রাজ্যের রিসোর্সের কথা মাথায় রেখে এই ফিলিং আপের পারমিশন দিয়ে থাকে। এখন আমি বলতে যে আমরা বাজেট ক্যাটে গ্ল্যান্স থেকে বিভিন্ন সময় অ্যাসেম্বলিতে বলি যে প্রত্যেক বছর যে প্রচুর শূন্যপদ সৃষ্টি হচ্ছে কর্মচারীদের অবসরে যাওয়ার ফলশ্রুতি হিসাবে। যে শূন্যপদগুলি আমরা সরকারে আসার পরে অবসরে যাওয়ার জন্য সৃষ্টি হয়েছিল
সেখানে শূন্যপদ সৃষ্টি হয়েছে 31,056টি, এবং এর মধ্যে মানে এখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি টোটাল মিলিয়ে এর মধ্যে 6,779টি গ্রুপ ডি পদ বাদ দিলে বাকিগুলো গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এর মধ্যে পড়ছে। এ প্রসঙ্গে আমি বলতে চাই, যখন অবসরে যাওয়ার ফলে কোনো শূন্যপদ সৃষ্টি হয় তা গ্রুপ ডি পদ বাদ দিয়ে বাকিগুলো মোস্টলি সিনিয়র লেভেলের পোস্ট থাকে এবং যেগুলি শুধু প্রমোশনের ভিত্তিতে পূরণ করা সম্ভব। আমরা ক্ষমতা আসার পর দেখলাম 2015 সালের পর সমস্ত প্রমোশন বন্ধ ছিল, যার ফলে এন্ট্রি পোস্টের ভ্যাকেন্সি তৈরি হচ্ছিল না এবং সিনিয়র পোস্টও ফিল আপ হচ্ছিল না। এর ফলশ্রুতি হিসাবে এক রকমের প্রশাসনিক জটিলতা চলছিল এবং আমরা এসে কিছুদিনের মধ্যেই অ্যাডহক প্রমোশন পলিসি চালু করে এই প্রমোশনের জটিলতা নিরসনের চেষ্টা করি। এই নতুন চাকরি দেওয়ার ব্যাপারে আমরা ক্ষমতা আসার পর 17,554টি, এর মধ্যে 1,540টি ডাইনান্সের এবং বিভিন্ন ক্যাডার সার্ভিস সহ আমরা পূরণ করতে পেরেছি। বিভিন্ন অর্থবর্ষে ডাইনান্সের 1,540 আমি ডিটেলস তার বলি না, 2000 যদি বলি যে 2018-19 353 জনকে দিয়েছে, 2019-20 277 জনকে দেওয়া হয়েছে, 2020-21 183 জনকে দেওয়া হয়েছে, 2021-22 188 জন দেওয়া হয়েছে এবং 2022-23 275 জন, 2023-24 160, 2024-25 104, টোটাল 1540। এবং এরপরেও আমরা গত বছরে এই বছর মিলে 6,009টি পদ সৃষ্টি করেছি এবং 12,338টি পদ পূরণের জন্য অর্থ দপ্তর থেকে অনুমোদন আমরা দিয়েছি, যা বিভিন্ন প্রক্রিয়া আছে এবং খুব সহসায় পূরণ হবে বলে আমরা আশাবাদী। এবং এই যে টোটাল 12,338টি পদ, এর মধ্যে আমি ডিটেলস তবু একটু বলি মোটামুটিভাবে যে আমরা 200 জন জুনিয়র ইঞ্জিনিয়ার ডিগ্রি পদ টিপিএসসির মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে রেজাল্ট আউট হয়ে গেছে এবং এর মধ্যে নিযুক্তি পর্যায়ে চলে আসবে। আরও 200 জন জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পদ টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আছে, যা আগামী কিছুদিনের মধ্যে নিযুক্তি পর্যায়ে চলে আসবে বলে আশা করি। 2024 জন মেডিকেল অফিসার MBBS এর জন্য রিটার্ন পরীক্ষা টিপিএসসি এর মাধ্যমে হয়ে গেছে। 136 জন এগ্রি অফিসার নিয়োগের জন্য অর্থাৎ প্রয়োজনীয় অনুমোদন আমরা দেওয়া হয়ে গেছে। 16 জন সুপার স্পেশালিস্ট ডক্টর এবং 172 জন স্পেশালিস্ট ডাক্তার নিয়োগের জন্য অর্থাৎ অনুমোদন দিয়েছে। অর্থাৎ 400টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ পূরণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন পদ যেমন 218টি সাব ইন্সপেক্টর, 423টি এগ্রি অ্যাসিস্ট্যান্ট পদ, 125টি আমিন পদ এবং 28টি ফরেস্ট রেঞ্জারের পদের জন্য অর্থাৎ অনুমোদন দিয়েছে। এবং আমি আপনাকে সবাইকে বলতে চাই যে সরকার বিভিন্ন শূন্য পদগুলো পূরণের জন্য যথেষ্ট আন্তরিক আছে এবং সময়ের সঙ্গে সেগুলো পূরণ হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, খুব ইম্পর্টেন্ট একটি ইস্যু আমি অনুরোধ করবো একটু সময় দেওয়ার জন্য। স্যালারি অ্যান্ড ওয়েজেস, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একটু ব্যাপারটা বুঝবেন। স্যালারি অ্যান্ড ওয়েজেস 2000 এই গত 3টা অর্থ বছর যদি আমরা ধরি, 2023 এবং 24 অর্থ বছরে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার হয়েছিল 29.98%। অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার 23-24, 24-25 রিভাইজ এস্টিমেটে সেটা গিয়ে 25.75 কমেছে রিভাইজ এস্টিমেট। এবার 25-26 বাজেট এস্টিমেটে এটা গিয়ে দাঁড়িয়েছে 25.26%। তাহলে আমার 23-24 শুরু হলো 29.98 অ্যাকচুয়াল, আর এবার রিভাইজডে 25.26 হচ্ছে বাজেট এস্টিমেটে। তার মানে -4.72%, 4.72% আনুমানিক 700 কোটি টাকা মতো
খরচ কম হচ্ছে স্যালারি এন্ড ওয়েজেস। এমনি প্রুফস যে শূন্য পদ থাকা সত্ত্বেও এগুলো পূরণ হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী, we are here to help you all. কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবো কিন্তু হেল্প যারাই পাবে আমার রাজ্যের ছেলেরা মেয়েরা পাবে। যেমন ধরুন বিদ্যাজ্যোতি স্কুলে আমার তো অনুরোধ থাকবে তা আপনারা যে গাইডলাইন তৈরি করেছেন সেই গাইডলাইনগুলো ফলো করার জন্য। যেমন ধরুন একাডেমিক কাউন্সিলর নিযুক্তি হচ্ছে না, গাইডলাইন তৈরির মধ্যে একাডেমিক কাউন্সিলর প্রভিশন রয়েছে কিন্তু এগুলো হচ্ছে না। এবার বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের রাজ্যে বাদ দিয়ে বাকি সমস্ত যে সিবিএসই স্কুলগুলো রয়েছে অন্যান্য প্রদেশে তাদের ওখানে সি টেটও প্রযোজ্য। আমাদের এখানে সেন্ট্রাল যে টেট কেন আমি জানি না তাদের কোনো অপরচুনিটি দেওয়া হচ্ছে না। টেট নিক, আমাদের রাজ্যে টেট নেই কিন্তু সি টেটও ইজ অ্যাপ্লিকেবল, মাস্ট। আর অন্যান্য স্টেটে তো সি টেট ছাড়া অন্য টেটে তারা আসতেই পারে না। কেন এই প্রভিশনটি একটু দয়া করে দেখবেন। দীর্ঘদিন ধরে প্রায় 2022 থেকে পুলিশের ইন্টারভিউ এখনো অফার ছাড়া হয়নি। স্পেশাল এক্সিকিউটিভ অফার নেই, জেলে ফায়ার সার্ভিসের কোনো ধরনের এখনো শেষ হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনার মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সেপ্টেম্বর 2024 100টা পোস্ট অফ তহসিলদার রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল নেওয়া হবে। 100টা পোস্ট অফ আমিনদার রেভিনিউ ডিপার্টমেন্ট বলা হয়েছিল। 104টি পোস্ট অফ অডিটর ফিনান্স ডিপার্টমেন্ট, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 883 জন, 140 পোস্ট অফ ফরেস্টার ফরেস্ট ডিপার্টমেন্ট, পোস্ট অফ 30টা পোস্ট অফ কোঅপারেটিভ ডিপার্টমেন্ট। এটা বলতে গিয়ে মাননীয় মন্ত্রী বলেছিলেন যে এটা কে পরীক্ষাটা নেবে, এটা কি যে বোর্ডগুলো রয়েছে টিপিএসসি, টেট, জিআরবিটি, টিআরবিটি, এগুলো এরা নেবে? তখন মাননীয় মন্ত্রী বলেছিলেন প্রেস কনফারেন্সে যে না, এটা এখন ঠিক হয়নি, তবে ডিপার্টমেন্ট ভিত্তিক হয়তো নেওয়া হবে ফর ক্লিয়ারিটি। যেমন ধরুন কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা নিতে গিয়ে কী কলেজগুলো হয়েছে আপনারা জানেন, আপনি ভালো করে জানেন। তা আমার মনে হয় এই জিনিসগুলো না করে একটা কম্পিটিটিভ একটা এক্সামের মাধ্যমে সবগুলো পোস্ট দিয়ে ফিল আপ করা যায়, ডিপার্টমেন্টগুলো না চলে, এটা আমার প্লিজ পন্ডার। জুলাই আগস্টে 2024 পুলিশ সাব ইন্সপেক্টর 218টি পোস্ট, লেবার ইন্সপেক্টর 25টি, PA2 100টি, ফিশারি 53টি, ইউডি ডিপার্টমেন্টের 19টি, UDS 23 নম্বর ডেভেলপমেন্ট অফিসার, 83 নম্বর অফ ওয়ার্ড সেক্রেটারি, রেভিনিউ ডিপার্টমেন্টের 254টি, ফিনান্স ডিপার্টমেন্টের 185টি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের 88টি, MTS, ICDS 30টি। তো রাজ্য সরকার জুলাই আগস্ট 2024 টিপিএসসি এখনো একটা ইন্টারভিউ কল করেনি। ওয়াই? জুলাই মানে প্রায় 1 বছর হয়ে গেল, জুলাই আগস্টে প্রায় 1 বছর হতে চলছে। Why the TPC has not called even a single interview? তো আমার মনে হচ্ছে খারাপ পাবেন না, একটু জায়গাটা মনিটরিং এর ব্যাপার রয়েছে। যারাই চাকরি করবে আমার রাজ্যের ছেলেমেয়েরা তো এটা একটা কোথাও একটা অবস্টাকেল আসছে। আমি অনুরোধ করব এটা আপনি একটু কাইন্ডলি নিজে একটু উদ্যোগ নিয়ে এই জিনিসটা আপনি দেখবেন। এবার যে অ্যাসেম্বলি এবং কারেক্টলি বলেছেন, খানিকটা আমার মনে হয় আমারও ভুল হতে পারে, আমার হিসেবে ভুল হতে পারে, যে ফিগারটা করে মাননীয় মন্ত্রী দিলেন 31,000 সামথিং শূন্য পদ, 31,056 if I'm not wrong in noting down, 31,056টি ভেকেন্ট পোস্ট রয়েছে। আমি যে হিসাব করে বিশেষ করে এবারের সেশনে যে রিপ্লাইগুলো দিয়েছে এটা আমি চুপ করে দেখলাম, এখানে প্রায় 33,774টি 33,774টি আপনার এই অ্যাসেম্বলির এবারকার সেশনে যে রিপ্লাইগুলো দিয়েছেন যোগফল দিয়ে দাঁড়ায়। আমি ক্যালকুলেটর করেছি, হয়তো ভুল হতো টিপ থেকে,
I want to put in what it is 30. Moreover, if I take this also, 31,056টি শূন্যপদ। এবং আপনি বলছেন অ্যাপার্ট ফ্রম দিস, দিন পাল্টায় দিন যত যায়, পোস্ট আপনারা ক্রিয়েশন করেছেন 6,009টি, ফ্যাট নট রং, 6,009টি নতুনভাবে পোস্ট ক্রিয়েশন করেছেন। তাহলে তো এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস যদি এটা হতো, আমার শূন্য পদগুলো যদি পূরণ হতো, স্যালারি অ্যান্ড ওয়েজেসের রিফ্লেকশন এটা হতো না। একটা বিশাল বড় শূন্যতা রয়ে গেছে আমাদের রাজ্যে। তো শেয়ার করে লাভ নেই এখন পর্যন্ত, আগামীতে হয়তো হবে যদি আম্বানি আদানিরা এখানে ভালো প্রজেক্ট করেন, আইটি সেক্টরে জোর দেওয়া হয়, নিশ্চয়ই আমাদের ছেলেমেয়েরা অন্যান্য কর্মসংস্থান ব্যবস্থাপনা করবে। কিন্তু প্রেজেন্টলি মূলত ডিপেন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে, সরকারি চাকরির উপর তাদের একটা লক্ষ্যবস্তু। তো আমার মনে হয় এই জায়গায় আমরা বোধহয় একটু পিছিয়ে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে এই ব্যাপারটা একটু দেখবেন, যাতে করে অ্যাজ মাচ এজ পসিবল এই শূন্যপদগুলো দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এগুলো না থাকে, এবং বাজেটের এক গ্ল্যান্স 10 বছরের সমস্ত কিছু দিয়ে দেওয়া হয় যে কতটা সার্ভিস রিটায়ারমেন্টে যাচ্ছে, এছাড়া জিআরএস যাচ্ছে, মালা যাচ্ছে। আরেকটা ব্যাপারে আমি আজকে তো হাউস শেষ, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার এলাকায় যারা হাউসে মানে কোয়ার্টারে থাকে সরকারি, এটা যদি রিলেটেড না বলে ফেলি, এখন তো সময় নাই, কেউ মারা গেলেন ইন সার্ভিস, 10 বছর বাকি আছে, পেনশন পাচ্ছে, কিন্তু বাড়িঘর নেই, এদেরকে উঠিয়ে দিলে কোথায় যাবে, কোথায়, এটা একটু বিবেচনার মধ্যে আনবেন। যাই হোক, আমি ফিরে আসি। এই যে প্রায় আপনি এখানে বললেন 17,554 জনকে আপনারা নিয়েছেন, মোস্ট হামলি ডিফার উইথ ইউ। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী রতনবাবু, সুশান্তবাবু যে স্টেটমেন্টগুলো দিয়েছেন টাইম এন্ড এগেইন রিপিটেডলি ভেরি রিসেন্টলি, যে আনুমানিক 13,000 চাকরি এই সরকার আসার পর দিয়েছে, দ্যাট ইজ কারেক্ট। আর আপনি যদি এই ফিগারটা যদি বলেন, এর মধ্যে বলবেন আউটসোর্সিং হিসেবে 17,554 যদি আমি ধরে রাখি, যে এর মধ্যে আউটসোর্সিং এর সংখ্যাটা কত? এরাও তো চাকরি দিয়েছে আউটসোর্সিং বাদ দিয়ে, এটা হচ্ছে রেগুলার স্কেলে যেগুলো। এবার আউটসোর্সিং যারা, মাননীয় অর্থমন্ত্রী, আউটসোর্সিং এর বিভিন্ন অফিসে যেগুলো আপনারা নিয়োগ করেছেন, এগুলোও কিন্তু রেগুলার পোস্ট ছিল, এগুলোও কিন্তু রেগুলার পোস্টের এগেন্স্টে কিন্তু আপনারা আউটসোর্সিং নিচ্ছেন। আমার অনুরোধ থাকবে টোটাল ব্যাপারটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে একটা বৈঠক করে, এবং বিভিন্ন ক্ষেত্রে এই টিপিএসসি পরীক্ষা দিতে গেলেও, যেমন সেদিনকার একটা প্রস্তাব রেখেছিলাম ফর ফিগার পোস্টের ওয়ান এক্সাম, একটা এক্সাম করুন, সব স্টেটগুলো একটা এক্সাম করছে। নয়তো কি এই জয়েন করলো আইসিডিএস প্রজেক্টে, এখন সে আবার কম্পিটিটিভ পরীক্ষার টিসিএস দিল, সে আবার টিসিএস গেল, ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে, আবার পাশাপাশি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, আবার কবে কি অ্যাডভার্টাইজমেন্ট হবে, একটা রেগুলার স্কেডিউল একটা বানিয়ে একটা পরীক্ষা বছরে। আমরা 72 সালে আমরা আমাদের রাজ্যে মানে পূর্ণমর্যাদা পেয়েছি, ভাবলো অবাক লাগে, অনলি 18 নাম্বার এবার পাস হবে, যেটা 18তম টিপিএসসি টিসিএস এর ব্যাচ মাত্র পাস হচ্ছে। Why? I am not putting the blaming on this government. 72 পূর্ণরাজ্য পাওয়ার পর কতগুলো বছর গেল, মাত্র 18তম ব্যাচ আমরা রেডি করতে পেরেছি, টিসিএস টিপিএস অফিসাররা জয়েন করবে। Why? This does not speak well of us. অন্যান্য স্টেটগুলো প্রতি বছর তারা, বিহার ইনক্লুডিং বিহার, প্রতি বছর তারা কিন্তু অ্যাবজর্পশন হচ্ছে, আমাদের যে ব্যতিক্রম। তাহলে আমি সেই বাজেট স্পিচে বলেছিলাম, ইউ অর আই ক্যানট রিফান্ড দ্য 5 or 4-5 years of their valuable লাইফ স্প্যান। এই যে বেকারত্বর জ্বালা, বিভিন্ন পোস্টগুলোতে ইন্টারভিউ হওয়ার পরও চাকরি পাচ্ছে না, এই যে আমরা তাদের জীবনের একটা মূল্যবান একটা সময় আমরা ছিনিয়ে নিচ্ছি, আমরা কিন্তু এদেরকে উই আর নট ইন এ পজিশন টু রিফান্ড দ্যাট পিরিয়ড অফ দেয়ার ইউথ। তো আমার অনুরোধ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী, কাউন্সিল অফ মিনিস্টার্স, প্লিজ কাম ফরওয়ার্ড, সিট ডাউন, পুট এ হেডস টুগেদার, কল দ্য অফিসার, এবং এই যে গদবান্ধা যে কিছু ওই পরীক্ষার মধ্যে যে টার্মস অ্যান্ড কন্ডিশন, কারা কারা এলিজিবল এগুলোকে পুরো চেঞ্জ করে, বাইরের যতগুলো যে অ্যাডভার্টাইজমেন্ট হয় তাদের সঙ্গে সামঞ্জস্যতা রেখে। কারণ এই যে এই কথা এই কারণে বলছি, ওই একটা উদাহরণ দেবো না যে সিটেট ইজ নট অ্যালাউড টু টেক পার্টিসিপেট ইন বিদ্যাজ্যোতি। হাউ ফানি!
সেন্ট্রাল টেটের এরা এরা জিদ্দাজুতির মধ্যে মানে তারা নিয়োগ করা হয় না। ভেরি ফানি অফ ইট। তো আমার অনুরোধ থাকবে সবটা মিলে একটা কিছু করার জন্য। ধন্যবাদ। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় সদস্য যেটা বলেছেন টাকার ডিফারেন্সের কথাটা বলেছেন, প্রথমত যারা রিটায়ারমেন্টে চলে যায় এবং তাদের পোস্ট সিনিয়র পোস্টে গিয়ে পৌঁছায়, তাদের স্যালারি যেটা থাকে, আর পরবর্তী সময় নতুন যখন রিক্রুটমেন্ট হয় ডিফারেন্স হয়, সেই ডিফারেন্সের অ্যামাউন্ট অটোমেটিক্যালি সংখ্যা যতই নেই না কেন ওই ক্ষেত্রে এই জায়গাটা ডিফারেন্স তৈরি হয় টোটাল অ্যামাউন্টের ক্ষেত্রে, যেটা আপনি ফ্যাক্টরিতে চেয়েছেন। এবং এই যে টোটাল 31,056টা পোস্ট আমরা বিভিন্ন খাতে যেগুলো আমাদের, হ্যাঁ যারা আপনি যে সংখ্যাটা বলছেন এটা আপনার ব্যাপার, আমরা বলছি যেমন এখানে 31,056 আমরা বলেছি যেটা হয়েছে, তার মধ্যে অলরেডি আমরা এও ঠিক 17,554 আমরা নিয়ে নিয়েছি, সব পার্মানেন্ট পোস্ট। আর নতুন করে এর মধ্যে একটা কথা বলি যে 31,056 তার মধ্যে কিন্তু 6,779টা কিন্তু গ্রুপ ডি পদ, ঠিক আছে না? এটা বাদ দিলে বেলে বাকিগুলোর মধ্যে যে কোনো প্রমোশনের ক্ষেত্রে অনেক আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। এবং টোটাল প্রশ্ন হচ্ছে যে এই যে টোটাল 17,554 এর মধ্যে 1,540টা আমাদের গাইডলাইন্সে চাকরি দিয়েছে মিলিয়ে। এরপরে আমরা এরপরেও আপনি বলেছেন 6,009টা আমরা নতুন পদ সৃষ্টি করেছি। এর 12,338টা পদের জন্য অলরেডি অর্থ তরফ থেকে অনুমোদন চলে গেছে, যেগুলো ক্রম পর্যায়ে তার প্রসেস চলছে, হচ্ছে কিছু, যেগুলো হওয়ার পথে আছে। এটা হচ্ছে আমাদের টোটাল দেওয়া ক্ষেত্রে। এর মধ্যে আমি বলেছি আপনাকে কোন কোন মানে বিষয়ের ক্ষেত্রে কোন কোন পজিশনে আছে, আমি সবটা বলিনি, বিশেষ বিশেষ ক্ষেত্রে বলেছি জুনিয়র ইঞ্জিনিয়ার, আপনার ডিগ্রি, ডিপ্লোমা, মেডিকেল অফিসার এবং স্পেশালিস্ট ডক্টর, একটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট, এগুলো বিভিন্ন সাব ইন্সপেক্টর থেকে একটি অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে আমিন থেকে শুরু করে ফরেস্ট রেঞ্জার ইত্যাদি ইত্যাদি, যে টোটাল এই পদগুলোর জন্য আমরা দেওয়া হয়েছে। এবং এরপরেও যেগুলো আমাদের মানে খালি হতে থাকবে। এখন একটা সময় এটা ঠিক কথা, আপনার সঙ্গে আমরা একমত যে আপনি বলছেন যে লম্বা সময় লাগছে রিক্রুটমেন্টের মধ্যে। এই ক্ষেত্রে টিপিএসসি থেকে বা জিআরবিতে আমাদের সরকারের যে পলিসি চাকরি দেওয়ার ক্ষেত্রে, এটা নিশ্চয়ই আপনারা মানবেন বা সবাই জানে যে আমাদের এই মানে নিয়ম বহির্ভূত স্বচ্ছতার বাইরে কোনো চাকরি দেওয়ার ব্যবস্থা আমাদের সরকারের সমস্ত। এই যখনই এই পদ্ধতিতে চাকরি দিতে হয় নিয়ম নীতি মেনে, তো স্বাভাবিকভাবে সেগুলো সময় একটু নেবে, এটা প্রথমত। কিন্তু সময়টা যাতে আরো কম হয়, সময়টাতে কম হয়, যেমন বোর্ড, হ্যাঁ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই সম্পর্কে বিভিন্ন সময় উনি ভেবেছেন, এবং টিপিএসসি বোর্ডেরা কীভাবে তার আকৃতি বাড়ানো যায়, জিআরবিটির থেকেও কীভাবে আকৃতি বাড়ানো যায়, যাতে এই চাকরিগুলো আরো খুব ত্বরান্বিত, সময় যাতে না দিয়ে মানে এগুলো আমরা এইটা ফিল আপ করতে পারি। আপনার ওই কথার সঙ্গে আপনার একমত, এগুলো অলরেডি সরকার ভাবছে, হ্যাঁ, যাতে এটা সময়টা কীভাবে কম লাগে। কিন্তু বাকি যে সমস্ত বলেছেন অঙ্কের কথা, যেটা টাকা, সেটা পরিষ্কার, যেটা ওই সময় যারা যাবে, যদি 10 জন যায় আর তারপরে যদি আমরা 20 জনও যদি রিক্রুটমেন্ট করি, তথাপি কিন্তু টাকার অঙ্ক কিন্তু সমান হবে না, ঠিক আছে? এটা একটা ব্যাপার থাকে। তো ঠিকই তেমনি বাকিটা যেটা হচ্ছে আমাদের হিসাব মোতাবেক আমরা 31,000 যেটা আমরা বলেছি 56, এবং প্লাস আমরা এর বাইরে 12,308-এর চাকরি খুব সহসা হবে, এবং বাকিও আরও প্রসেস হচ্ছে, একদিনও বন্ধ নেই। যেমন এগুলো আমরা আগের হিসাব মতো দিয়েছি, নতুন করে যদি আমরা দেখতে যাই, এর মধ্যে কিছু কিছু শিক্ষক ক্ষেত্রে এগুলোর মধ্যে আমাদের অর্থকে অনুমোদন দেওয়া হয়েছে। ঠিক আছে। এক সেকেন্ড। কর্পোরেট ভাষা রোমান হরফ চালু হবে কিনা সরকারের তরফ থেকে আমরা জানতে পারি। অনেক দিন আলোচনা হয়েছে, আমি শুনছি চালু হবে কি হবে না, এই মুহূর্তে বলা সম্ভব না, এটা গ্ল্যান্স বলা উত্তর দেওয়া সম্ভব। Laying of papers on the table of the house. Now the business before the house laying a copy of the
quarterly review reports of finance minister for the fourth quarter 2023-24 and first, second and third quarters of 2024-25 as per Tripura FRBM Act 2005 on the table of the House. Respected Speaker, sir, I beg to lay the copies of the quarterly review report for the fourth quarter of 2023-24 and first quarter, second and third quarters of 2024-25 as per Tripura FRBM Act 2025 on the table of this House. Honourable members are requested kindly to collect the copy of the review reports from the notice of the office of Tripura Legislative Assembly. প্রাইভেট মেম্বার্স রেজুলেশন, সবার পরবর্তী কার্যসূচি প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। আজকের কর্মসূচিতে 3টি প্রাইভেট মেম্বার রেজুলেশন আছে। প্রথম রেজুলেশন এনেছেন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী। এখন আমি মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয় অনুরোধ করছি ওনার রেজুলেশনের সভা উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মহিলা সশক্তিকরণ লক্ষ্যে যে আমার প্রাইভেট রেজুলেশন, এই সভা থেকে ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছি পদক্ষেপ গ্রহণ করে। বিষয়টা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি, কারণ মহিলাদের সশক্তিকরণের জন্য বিশেষ করে আমাদের কেন্দ্রে আমাদের মোদীজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে এবং সেটা মাথায় রেখে দেখবেন আমাদের ত্রিপুরা সরকারও প্রত্যেকটা সময়ই মহিলাদের সশক্তিকরণের ক্ষেত্রে সেই ভূমিকা রাখছে এবং আমরা দেখি প্রত্যেকটা জায়গায় মহিলাদের ক্ষেত্রে সেখানটায় রিজার্ভেশন থেকে শুরু করে এবং আমাদের সরকারের ক্ষেত্রেও চাকরি থেকে শুরু করে এবং বিশেষ করে এসএসজি গ্রুপে যে পরিমাণে অর্থ সেখানে দেওয়া হচ্ছে মহিলাদের সশক্তিকরণের জন্য, তো সেই জায়গায় একটা পরিষ্কার আমরা চাইছি মহিলারা সশক্তিকরণ, নিজের পায়ে স্বাবলম্বী হওয়া এবং এটাকে যাতে আরও বেশি করে মানে সেই দিকে আরও বেশি পদক্ষেপ গ্রহণ করা যায়, তার জন্য সরকারকে সেখানে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা। এবং আমি এসএসজি গ্রুপের কথা বলবো, টিআরএলএম যেটা সবচেয়ে বেশি অর্থক্ষণ বিশেষ করে ত্রিপুরা প্রত্যেকটি ব্লকের মধ্যে সেই মহিলারা সেখান থেকে পাচ্ছে কম সুদে, খুব কম পরিমাণ সুদে সেখানটায় মহিলারা নিজেরা রোজগার করার একটা সহজ পথ পেয়েছে। একটা সময় ছিল সেখানটা কিন্তু রোজগারের ব্যবস্থা ছিল না, প্রত্যেকেই পরিবার যার যে কর্তার উপরে নির্ভরশীল থাকত। এই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে প্রায় 50,000-এর অধিক এসএসজি গ্রুপ সেখানটা তৈরি হয়েছে এবং সেখানটায় ভিউর মাধ্যমে এসএসজি গ্রুপ এবং 3-4টা ভিউ মিলে সিএলএফ এটাকে আরও বেশি কার্যকর করার জন্য সরকারও সেখানটায় ভূমিকা নিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এই অর্থ সঠিকভাবে যাচ্ছে এবং সঠিকভাবে সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার সবটা জায়গায় দেখছি সেখান থেকে গুরুত্ব আরোপ করছে। সেখানটায় চাকরি বলুন, রিজার্ভেশন বলুন এবং ইদানিং দেখবেন আমাদের স্টেট গভর্নমেন্টও সেখানটায় জায়গা স্টাম্প যেটাকে বলি রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও একটা বিশেষ ভূমিকা মহিলাদের ক্ষেত্রে রাখা হয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সরকার আরও বেশি কীভাবে পদক্ষেপ গ্রহণ করা যায়, আরও বেশি গুরুত্ব সহকারে সেটা কীভাবে দেখা যায় সেই পদক্ষেপ যদি গ্রহণ করা হয়, আরও আমার মনে হয় যেটা আমাদের সরকারের স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্য সেটা বাস্তবিত হবে। মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরীর প্রাইভেট প্রপোজাল হচ্ছে মহিলা সশক্তিকরণ। মহিলা সশক্তিকরণ এই বিষয়ে ত্রিপুরা রাজ্য সরকার 2022 সালে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট
অফ ওমেন একটা নীতি প্রণয়ন করে এবং সেটার উপরে ভিত্তি করে মহিলা সশক্তিকরণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই নীতির আওতায় মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে মহিলাদের জন্য সমস্ত রাজ্যের সরকারি চাকরিতে 33% আরক্ষণ প্রদান করা হয়েছে। রাজ্য সরকারের যে সমস্ত বাজারে স্টল এবং শপিং কমপ্লেক্স তৈরি হচ্ছে এবং ত্রিপুরার 16,874 জন বর্তমানে কন্যা সন্তান, আগামী দিনের যারা নারী হবে এই ধরনের যারা বালিকা রয়েছে তাদেরকেও 64,603 জনকে কন্যা সন্তান যাদেরকে দেওয়া হয় এই 16 বছর পর্যন্ত পাবে ত্রিপুরা ইনসেন্টিভ ফর গার্ল চাইল্ড। টোটাল যদি আমরা দেখি আমাদের রাজ্যে এই সংখ্যাটা প্রায় 1,77,987 জন মহিলা এবং মেয়ে সামাজিক সুরক্ষার আওতায় অধীনে রয়েছেন যারা অর্থ পান। গর্ভাবস্থায় মহিলাদের পরিপূর্ণ পুষ্টির জন্য মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার হিসাবে 2,000 টাকা করে এখন পর্যন্ত 21,551 জন মহিলারা এই অর্থ পেয়েছেন। গর্ভাবস্থা এবং সন্তান জন্মের পর মহিলাদের সুস্বাস্থ্য এবং প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় মোট 5,000 টাকা করে দুটা কিস্তিতে, দ্বিতীয় কন্যা সন্তানের জন্য 6,000 টাকা প্রথম কিস্তিতে এখন পর্যন্ত 42,759 জন মহিলা এই স্কিমের আওতায় এসেছেন এবং এই অর্থ তারা পেয়েছেন। রাজ্যে 20,000-এরও বেশি 20,118 জন আমাদের মাননীয় বিধায়ক সুদীপবাবু এখনই আপনাদের কলিং অ্যাটেনশন যে পিরিয়ডটা ছিল সেখানে চাকরি সম্বন্ধিত বিষয়টা এসেছিল, উনি এখন নেই, উনি হয়তো শুনছেন। রাজ্যে 20,118 জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়তা রয়েছেন, সাম্মানিক ভাতা 8,000 টাকা এবং যারা হেল্পার রয়েছেন 5,000 টাকা পান। আমরা ইতিমধ্যে 2023 এবং 24 অর্থ বছর এবং 24 এবং 25 অর্থ বছরে এই 2 বছরে 2,199 জন যারা এই চাকরি পেয়েছে। আমাদের যে চাকরি এখানে নিয়মিত চাকরি যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তার বাইরে 2,199 জন মহিলা যারা অঙ্গনওয়াড়িতে হেল্পার এবং অঙ্গনওয়াড়িতে যারা ওয়ার্কারের নিযুক্তি পেয়েছেন। 5,895টি স্বনির্ভর গোষ্ঠী গঠিত হয়েছে আমাদের শহরি এলাকায়। ত্রিপুরা শহরি আজীবিকা মিশন TULM সেটার অধীনে 5,895টা স্বনির্ভর গোষ্ঠী গঠিত হয়েছে, যাদেরকে এই 5,000 যে গ্রুপ তৈরি হয়েছে তাদেরকে এখন পর্যন্ত প্রায় 98,72,00,000 টাকা সহজ শর্তে ঋণ প্রদান করা হয়েছে। গ্রামীণ এলাকাতে আপনারা জানেন ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন
যেটা আমাদের মাননীয় বিধায়কও বলেছেন, পিনাকিবাবু বলেছেন, যে টিআরএলএমে যেভাবে আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে, এখন পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় 4,75,582 জন মহিলা, 52,902টি স্বসহায়ক দল তৈরি হয়েছে, যাতে করে ওই দলগুলোকে 2,437টি গ্রামীণ সংগঠনে আওতাভুক্ত করা হয়েছে। জীবিকা মান উন্নয়নের জন্য এই মহিলা স্বসহায়ক দল, গ্রামীণ ক্লাস্টার লেভেল ফেডারেশন, এগুলো এখন পর্যন্ত মোট 740 লক্ষ টাকা মিশন থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। তাছাড়াও মহিলা স্বসহায়ক দলের সদস্যদের জীবিকার মান উন্নয়নের জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে 1,539 কোটি টাকা, 80 লক্ষ টাকা ব্যাংক ঋণ হিসাবে প্রদান করা হয়েছে। 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট 94,723 জন মহিলাকে স্বসহায়ক দলের সদস্যকে লাখপতি দিদি হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং আগামী দিনেও আরও 93,425 জন মহিলা সদস্যকে লাখপতি দিদি হিসাবে তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পর্যন্ত 2,78,765 জন স্বসহায়ক দলের মহিলা সদস্যকে কৃষি ও পশুপালন ক্ষেত্রে সহায়তা প্রদান করা হয়েছে। 32,887টি স্বসহায়ক দলের মহিলা পরিচালিত ক্ষুদ্র উদ্যোগ স্থাপন করেছে। এবছর স্বসহায়ক দলের সদস্যদের মধ্য থেকে আরও 300 জনকে ব্যাংকিং করেসপন্ডেন্ট বিসি সকি নিয়োগ করা হবে এবং স্বসহায়ক দলের 1,93,00,000 মহিলা সদস্যের আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর থেকে ওয়ান স্টপ সেন্টার ত্রিপুরা 8টি জেলায় ওএসি পাকা ভবন নির্মাণ করা হয়েছে। বিগত 2 বছরে প্রত্যেকটা জেলাতে একটা করে ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে, যেখানে মহিলারা বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে যেতে পারেন এবং এক জায়গাতে তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়েছে। মহিলা হেল্পলাইন নাম্বার 181, এই হেল্পলাইন নাম্বার 24 ঘন্টা খোলা থাকে এবং সেখানে মহিলারা বিভিন্ন সমস্যায় যোগাযোগ করতে পারেন। শক্তি সদন সদর গৃহ, এখন সখী নিবাস, কর্মরত মহিলাদের হোস্টেল তৈরি পশ্চিম ত্রিপুরায় 2টি এবং উত্তর ত্রিপুরায় 1টি কাজ করছে। এগুলো মিশন শক্তির অধীনে শক্তি সদনে রূপান্তরিত করা হয়েছে। এছাড়াও আরও 2টি শক্তি সদন অনুমোদিত হয়েছে, একটি খোয়াই জেলায় এবং অন্য একটি গোমতী জেলায় শীঘ্রই চালু করা হবে। সখী নিবাস কর্মরত মহিলাদের জন্য হোস্টেল, বর্তমান আমাদের কৃষ্ণনগরে 46 শয্যা বিশিষ্ট একটি কর্মরত মহিলা হোস্টেল রাজ্য সরকার কর্তৃক গঠিত হয়েছে এবং সেটা পরিচালনা হয়েছে। এছাড়াও ত্রিপুরায় আরও 10টি কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের জন্য কেন্দ্র সরকার থেকে 114 কোটি টাকা অনুমোদন দিয়েছে। তার মধ্যে 75,24 লক্ষ টাকা ইতিমধ্যে পাওয়া গিয়েছে। সম্প্রতি কৈলাসহর মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি হোস্টেলের ভূমি পূজন হয়। আগামী 9 তারিখে ধর্মনগরেও আরেকটি হোস্টেলের ভূমি পূজন হবে। এছাড়াও রাজ্যের অন্যান্য প্রান্তে আরও 8খানা, অর্থাৎ এই ধরনের হোস্টেল টোটাল 10খানা তৈরি হবে। জেলায় অন্য জেলাতে আরও 8খানা তৈরি হবে। সংকল্প নারী ক্ষমতায়নের উন্নয়নের লক্ষ্যে এবং সহায়তা করার জন্য প্রত্যেকটা জেলায় একটি করে জেলা হাব, আগরতলা অভয়নগরে একটা হাব চালু করা হয়েছে। মহিলারা এক জায়গায় গিয়ে সমস্ত কিছু তাদের দৈনন্দিন যা সমস্ত দরকার একটা মহিলা আত্মনির্ভর বা সশক্তিকরণের জন্য সমস্ত কিছু সুবিধা একটা সেন্টারে পাবে। এই ধরনের মহিলা হাব তৈরি করার সিদ্ধান্ত করা হয়েছে এবং গোটা রাজ্যে সেটা কাজ শুরু হয়েছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের 2 জন মহিলাকে আমাদের যে হোমে থাকেন তাদেরকে আমরা ইতিমধ্যে আর্থিক সাহায্য দিয়ে আমরা হসপিটাল ম্যানেজমেন্টের জন্য বাইরে পাঠিয়েছি। মূলত কথা হলো যে রাজ্যের মহিলাদেরকে সশক্তিকরণ করার লক্ষ্যে বা আত্মনির্ভর করার লক্ষ্যে প্রতিনিয়ত সরকার কাজ করে চলছে। আপনারা সকলেই জানেন, এবার যখন বাজেট পেশ করা হয়েছে সেখানে অন্তোদয় পরিবারে কোনো কন্যা সন্তান যখন জন্ম হবে তার জন্য 50,000 টাকা সেই ফিক্সড ডিপোজিট বন্ড করা হবে, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। এবং অন্তোদয় পরিবারের যে সমস্ত বালিকারা বিবাহ উপযুক্ত তাদেরকে একসঙ্গে সাময়িক বিবাহ ব্যবস্থা করা হবে, সেখানেও 50,000 টাকা আর্থিক সাহায্য করা হবে। এটা হলো মূল যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই রাজ্য সরকারের একটাই লক্ষ্য যে আমাদের মায়েরা আত্মনির্ভর হোক, মায়েরাও স্বনির্ভর হোক। তো আমি আবারও আমাদের মাননীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় চেয়ারম্যান স্যার আপনাকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা সমাপ্তি করলাম এবং ওনার যে প্রস্তাব সেটাকে আমি সমর্থন জানিয়ে আমি আমার আলোচনা সমাপ্তি করব।
এখন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশনটি হলো ত্রিপুরা রাজ্যের মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে এই সভা ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হাঁ বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি এই সভা কর্তৃক গৃহীত হল। এতএব মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী কর্তৃক আনিত রেজুলেশনটি সভা কর্তৃক গৃহীত হল। দ্বিতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার। আমি এখন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদারকে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সভা উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় চেয়ারম্যান সাহেব, আমার বেসরকারি প্রস্তাবটি হল ত্রিপুরা রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে এই সভা ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছে। মাননীয় চেয়ারম্যান সাহেব, ত্রিপুরা রাজ্য আমাদের জাতি জনজাতি সর্ব অংশের মানুষ, তাদের প্রিয় খাদ্য মাছ ভাত। সুতরাং মাছে স্বয়ংসম্পূর্ণ হওয়া শুধু খাওয়ার জন্যেই নয়, মাছে স্বয়ংসম্পূর্ণ হওয়া, রাজ্যের টাকা রাজ্যে থাকা এবং রাজ্যের এই মাছ চাষের মাধ্যমে বেকার যুবক যুবতীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমাদের রাজ্যে আমাদের মাছের চাহিদা হচ্ছে 1,17,287.46 মেট্রিক টন। এটা হলো আমাদের রাজ্যের মাছের চাহিদা। না, আমাদের রাজ্যে মাছ উৎপাদন হয় 85,805 কেজি, অর্থাৎ 5.68 মেট্রিক টন। তার মানে প্রায় 31,481.779 MT। তাহলে আমাদের রাজ্যে যদিও এই সরকার আসার পর অনেক উন্নতি হয়েছে, অনেক চাষ বেড়েছে, কিন্তু তারপরেও যদি আর সামান্য আমরা উদ্যোগ নিতে পারি, আমাদের জলাশয়গুলিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে আমাদের এই ঘাটতি পূরণ করা কোনো মতেই অসম্ভব নয়। আমাদের রাজ্যে প্রতিটা মানুষের চাহিদা বৎসরে 27.83 কেজি, কিন্তু আমাদের রাজ্যের উৎপাদন হচ্ছে 20.36 কেজি। তাহলে এই যে 7.47% মানে কেজি আমাদের ঘাটতি, এটা আমরা ইচ্ছা করলে অনায়াসে আমরা করতে পারি। আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে ওয়াটার বডি আছে, যেগুলোকে সঠিকভাবে যদি মৎস্য চাষের আওতায় আনা যায়, যদিও চেষ্টা চলছে এবং আসছে, আমাদের অগ্রগতিও হচ্ছে, কিন্তু দেখা গেছে তারপরেও কিছু উদ্যোগ নিলে পরে আমার মনে হয় আমরা সেই ঘাটতিটা পূরণ করতে পারি। যেমন আমাদের মাছ চাষের ক্ষেত্রে অনেক চাষি আছেন যাদের প্রকৃতপক্ষে মাছ চাষের যে অভিজ্ঞতাটা সেটা একটু কম। আমি দেখেছি কোনো কোনো পুকুরে কোনো কোনো মাছ চাষি কী করেন, এক ধরনের মাছ চাষ করেন, কিন্তু দেখা গেছে জলের 3টা অংশে 3 ধরনের মাছ চাষ করতে পারে। উপরে ভাসমান যেটা আছে আমাদের একরকম, মাঝখানে যে খাদ্য আছে একরকম এবং নিচে যে খাদ্য আছে একরকম, কিন্তু এই অভিজ্ঞতা না থাকার ফলে আমাদের জলাশয় থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের অনেক মৎস্যচাষী বা অনেক মৎস্যজীবী সেইভাবে সঠিক অর্থে মাছ উৎপাদন করতে পারছেন না। তাহলে আমার মনে হয় যদি আমরা ব্যাপক পরিমাণে সায়েন্টিফিক্যালি কীভাবে মাছ চাষ করা যায়, এটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে মাছ উৎপাদন বাড়তে পারে। আরও ঘটনা আছে, আমাদের বড় বড় জলাশয়গুলি দেখা গেছে যেই পরিমাণে মাছ উৎপাদন করা সম্ভব সেই পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে না, কি সরকারি কি বেসরকারি। যেমন আমার বিধানসভায়
বড় দুটো জলাশয় আছে, প্রায় 50 একরের মতো এক একটা জলাশয়। কিন্তু এই জলাশয়ে আমি প্রকৃতপক্ষে সেখানে যাওয়ার পরে যারা চাষি তাদের কাছে হিসাব নিয়ে দেখছি, যা উৎপাদন হওয়ার কথা তার অন্তত 10 ভাগের 1 ভাগ উৎপাদন হয় না। তো এটা কেন হচ্ছে? যারা এটা চাষ করছে তাদের সেই পরিমাণের অভিজ্ঞতা নেই। এই জন্যে আমার একটা প্রস্তাব থাকবে যে আমাদের মৎস্য দপ্তরের মাধ্যমে, যদিও এখন প্রয়াস হচ্ছে ট্রেনিং দেওয়ার জন্য, এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা যদি আরও বাড়ানো যায় তাহলে পরে সেখানে মাছ চাষ বৃদ্ধি পেতে পারে। আরও একটা জিনিস ইদানিংকালে দেখা গেছে, আমাদের কৃষি জমিতে কৃষি শ্রমিকের অভাবে ইদানিংকালে, যদিও সরকার ধান কিনছেন, এত কিছুর পরেও কৃষি শ্রমিকের অভাবের কারণে কিছু কিছু জমি পতিত থাকা অবস্থা হয়েছে। এটা এরকম নয় যে ধান চাষের অলাভজনক, কিন্তু যারা কৃষিকাজ করেন তারা উৎসাহিত হচ্ছেন না। এই ক্ষেত্রে যদি সরকার ওই জলাশয়, ওই জমিগুলি পুকুর খনন করে অথবা জলাশয় খনন করে মাছ চাষ করা হয়, তাহলে ধানের থেকে উৎপাদন আরও বেশি, মানে লাভ আরও বেশি হয়। তাহলে সেটা আমরা করতে পারি। একখানি জলাশয়ের পুকুরে দেখা গেছে বছরে প্রায় 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করা যায়। তাহলে মাছের উৎপাদনও বাড়ে, আমাদের ইনকামও হয়। এই ক্ষেত্রে আমাদের এগুলি যদি আমরা উৎসাহিত করি, সরকারের তরফ থেকে যদিও করা হচ্ছে, আরও যদি বেশি উৎসাহিত করা হয় তাহলে সেখানে মাছ উৎপাদনের যে ঘাটতিটা আমাদের রাজ্যে আছে সেটা আমাদের ঘাটতি পূরণ হয়ে যাবে। আরেকটা জিনিস দেখা গেছে, সরকার থেকে চাষিদের কিছু সাহায্য করে, কিন্তু কাদের করেন? ধরুন একটা পঞ্চায়েতে 5 জন কৃষকের জলাশয়ের মধ্যে চুন অথবা খৈল অথবা মাছের খাদ্য দেওয়া হবে, চারা পোনা দেওয়া হবে। কিন্তু আমার একটা প্রস্তাব থাকবে এখানে, এটা জারি থাকবে, কিন্তু বড় বড় যারা মাছ চাষি আছেন তাদেরকে যদি, যেমন বিএলডব্লিউ অফিস থেকে সার, কীটনাশক ওষুধ বিভিন্নভাবে দেওয়া হয়, মৎস্য দপ্তরের উদ্যোগে যদি এরকম মাছের খাদ্য কিছু সহায়ক মূল্যে দেওয়া যায়, তাহলে কি হবে? যারা অবস্থাপন্ন, যারা মাছের বড় বড় আরো ইয়ে আছেন, জলাশয় আছে, এই জলাশয়ের মালিকরাও কিন্তু সেখানে নিতে পারে। সরকার থেকে যে ব্যবস্থাপনা আছে সেটা কাদেরকে দেওয়া হয়? যারা ক্ষুদ্র চাষি, ক্ষুদ্র মাছ চাষি, তাদেরকে দেওয়া হয়। হয়তো একটা গ্রামে আছে 25 জন বা 30 জন, এদের মধ্যে থেকে 5 জনকে দেওয়া হয়। আমি এই কথা বলবো না সবাইকে সরকারিভাবে ফ্রিতে দেওয়া হোক, কিন্তু যদি সহায়ক মূল্যে যদি মাছের খাদ্যের ব্যবস্থা করা যায়, তাহলে যারা অবস্থাপন্ন তারাও কিন্তু মাছ উৎপাদনের জন্য মাছের খাদ্যটা সেখানে ব্যবহার করতে পারে। আরেকটা ঘটনা হচ্ছে, আমাদের বাড়িতে আমাদের জিনিসপত্রের জন্য আমরা ঘরের মধ্যে রাখি, স্বর্ণ অলঙ্কারে হোক আর যেতেই হোক, সেখানে আলমারি থাকে, ঘর থাকে, তালা থাকে, কিন্তু দেখা যায় হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, বড় জলাশয় তার পাহারা দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না, নাইট গ্যাপ থাকে না। আমার একটা প্রস্তাব থাকবে, যদি সেখানে সম্ভব হয় যেখানে যেখানে সিসিটিভির ব্যবস্থা করা যায়, তাহলে মাছ যারা চুরি করেন জলাশয় থেকে, যেটা সরকারি হিসাবে আসে না, সেটাও কিন্তু ধরা যেতে পারে, ব্যবস্থা করা যেতে পারে। গার্ডের যদি পরিসংখ্যান নাও করা যায়, অন্তত সিসিটিভি করলে দেখা যাবে কারা মাছ চুরি করছে। এরকম সরকারি অনেক জলাশয় আছে এবং বেসরকারিও অনেক জলাশয় আছে, প্রচুর পরিমাণে এরিয়া নিয়ে মাছ চাষ করেন, চোরের উৎপাদন রাখতে পারছেন না। তো এই ক্ষেত্রে যদি এই ধরনের ব্যবস্থা করা হয়, বিশেষ করে সরকারি জলাশয় যেগুলি আছে, ফরেস্টে অনেক জলাশয় আছে, সেগুলি থেকে কিন্তু ঠিকমতো মাছ চাষ হয় না। বড় বড় ওয়াটার বডি আছে, যেরকম ফরেস্টে আছে তেমনি রাজ্য সরকারের আছে, খাস তীরে আছে, যেগুলি রাজ্য সরকারের বা ফিশারি দপ্তরের আন্ডারে আছে। আমার বক্তব্যটা হচ্ছে, যদি আমরা এই সমস্ত দিকগুলি মিলিয়ে একদিকে যা উৎপাদন হচ্ছে সেটাকে আরও বাড়ানোর জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এবং আরেকদিকে যদি এগুলি রক্ষণাবেক্ষণ করার জন্যে আমাদের ওয়াশ করার ব্যবস্থা থাকে, তাহলে পরে এই যে ঘাটতি আমাদের রাজ্যে আছে সেটাকে পূরণ করা যাবে। এবং মাছের স্বয়ংসম্পূর্ণ হলে পরে শুধু আমরা রাজ্যের টাকা বাইরে যাবে, সেটাকে রোধ করা যেমন যাবে, আবার এই মাছ উৎপাদনের মাধ্যমে আমরা অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। সুতরাং আমি এই জন্যেই মাননীয় সরকার বাহালদের কাছে, বিশেষ করে দপ্তরের মন্ত্রী মহোদয়ের কাছে আমার এই প্রস্তাবটা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। এখন মাননীয় মন্ত্রী আলোচনা করবেন।
মাননীয় চেয়ারম্যান স্যার, আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে, দুঃখিত জিতেন্দ্র মজুমদার মহোদয়কে। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইভেট মেম্বার রেজলিউশনের বিষয়টি উত্থাপন করেছেন। তবে আমার মনে হয় যে এটা রিপিটেশনও হয়েছে, কারণ এর পঞ্চম সেশনে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তবু উনি যে বিষয়গুলো এখানে হাইলাইট করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেটা দেখেছি ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে, বিশেষ করে মাছ আমাদের অত্যন্ত প্রধান এবং সুষম খাদ্য, এবং অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যের চাহিদা অনেক বেশি। জিতেন্দ্র মজুমদার মহোদয় ওনার বক্তব্যে বলেছেন এটা ঠিক, যে আমাদের রাজ্যে প্রায় প্রতি ব্যক্তি প্রতি বছরে, যেটা আমরা ফিশারি দপ্তরের তথ্য অনুযায়ী দেখি, 27 কেজি পর্যন্ত মাছের প্রয়োজন হয়। এবং সে অনুযায়ী আমরা দেখেছি যে আমাদের রাজ্যে এখন পর্যন্ত 31,489.78 মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। তো ফিশারি ডিপার্টমেন্ট থ্রু আউট দ্য ইয়ার ডিফারেন্ট ইনিশিয়েটিভ আমরা নিয়ে থাকি। তার মধ্যে আমাদের এই মুহূর্তে স্টেট বাজেট থেকে যেমন আমাদের নিউ পন্ড ক্রিয়েশনের কাজ চলছে, ইনপুটস ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম চলছে, ট্রেনিং প্রোগ্রাম চলছে, আনইউটিলাইজ ওয়াটার বডিজকে আইডেন্টিফাই করে সেগুলিকে পুনরুদ্ধার বা রিভাইভ করার প্রয়াস চলছে। তো এই কাজগুলি দপ্তরের মাধ্যমে হচ্ছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা সেন্ট্রাল গভর্নমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ একটা স্কিম, এবং প্রায় গত 3 বছরে আমরা যদি দেখি শুধুমাত্র এই স্কিম থেকে প্রায় 192.86 করোড় টাকা কিন্তু আমাদের রাজ্য পেয়েছে নন স্যালারি হেডে, এবং সেখান থেকে বিভিন্ন রকমের উদ্যোগের মাধ্যমে রাজ্যের মৎস্যের উৎপাদন বৃদ্ধি করার প্রয়াস কিন্তু নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি আমাদের রাজ্যে এখন পর্যন্ত আমরা যদি 2017-18 হিসাব দেখি, তাহলে 17-18-তে যেটা আমাদের রাজ্যে ছিল প্রায় 68,000 মেট্রিক টনের প্রোডাকশন, সেখান থেকে বেড়ে বর্তমানে 85,805 মেট্রিক টনের উৎপাদন আমাদের বর্তমানে বৃদ্ধি পেয়েছে এবং সেটা রয়েছে। বাট দিস ইজ নট সাফিসিয়েন্ট। রিসেন্টলি আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা অন্যান্য সদস্য যারা আছেন আমাদের এই হাউসে, আমি আপনাদেরকে অবগত করতে চাই, আপনাদের বিধানসভা এলাকাতেও যারা আনএমপ্লয়েড ইউথ আছে আপনারাও তাদেরকে মোটিভেট করতে পারেন ফর ফিশিকালচার। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমে আমাদের একটা স্কিম চলছে, এস্টাবলিশমেন্ট অফ ফিনফিশ হ্যাচারি, যেখানে আমরা বলছি হ্যাচারিতে টোটাল ভ্যালু হচ্ছে 25 লাখ টাকার। যদি এসসি এসটি এবং উইমেন হয় বেনিফিশিয়ারি, তাহলে 60% সাবসিডি ফিশারি ডিপার্টমেন্ট দিচ্ছে। অর্থাৎ 25 লাখ টাকার প্রজেক্টের মধ্যে 15 লাখ টাকা কিন্তু ফিশারি ডিপার্টমেন্ট আপনাকে হেল্প করছে, আর 10 লাখ টাকা বেনিফিশিয়ারি যিনি থাকবেন সে নিজে ইনভেস্ট করতে পারে, আইদার হি ক্যান টেক ব্যাংক লোন। তো এটা আমার মনে হয় কেন আমরা এই লিকুইডিটি স্কিমটা নিয়ে এসেছি, কারণ যাতে আমাদের রাজ্যের বেকাররা উৎসাহ লাভ করতে পারে। তো এটা আমাদের চলছে। অলরেডি আমরা 17টা এস্টাবলিশমেন্ট তৈরি করেছি। আমাদের ডুম্বুর রিজার্ভার যেটা রয়েছে সেখানেও মৎস্য উৎপাদন বৃদ্ধি করার জন্য অনেকগুলি আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তার মধ্যে 1512টি কেস কালচার আমরা ইনস্টল করেছি। রিসেন্টলি আরও মোর অর লেস 6 কোটি টাকার মতো আমরা দিয়েছি সেখানে ওয়াটার বডিজ ক্রিয়েট করার জন্য, আরও ইনপুটস প্রদান, ফিড মিল তৈরি করা, ট্রেনিং ফ্যাসিলিটি সেন্টার তৈরি করা, এরকম ল্যান্ডিং সেন্টার তৈরি করা। তো সেটাও আমরা রিসেন্টলি দিয়েছি। তো অনেকগুলি স্কিম আছে, এগুলি বললে অনেক সময় লাগবে, আমি এটাকে লে করে দিচ্ছি। তবে আমি বর্তমানে এই হাউসকে অবগত করতে চাইছি, দপ্তর বর্তমানে যেটা উদ্যোগ গ্রহণ করেছে, বিশেষ করে আমাদের রাজ্যে যে সমস্ত পরিত্যক্ত জলাশয় রয়েছে এগুলিকে আমরা আইডেন্টিফাই করছি যাতে এগুলিকে ফাংশনাল করা যায়, এবং আমরা প্রত্যেক যারা বিধায়ক রয়েছেন বিধায়িকা রয়েছেন তাদের কাছ থেকে আমরা পরামর্শ চাইব তাদের এলাকাতে যেটা বড় জলাশয় রয়েছে সেগুলিকে যাতে আমরা ফিশিকালচারে অন্তর্ভুক্ত করতে পারি, যাতে করে আগামী দিন মাছের উৎপাদন বৃদ্ধি করা যায়। তো আমি আপনাদের সবার সহযোগিতা চাইছি, এবং এটা খুব সিগনিফিক্যান্ট একটা সেক্টর আমাদের রাজ্যে। তো সেটাকে বৃদ্ধি করার জন্য আমাদের সবারই সহযোগিতা দরকার। আরেকটা জিনিস আমি বলে আমার বক্তব্য শেষ করছি, মৎস্য চাষীদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা প্রদান করছি। তার বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ স্কিম আমরা রিসেন্টলি লঞ্চ করেছি, মৎস্য সহায়তা যোজনা, যেখানে 6,000 টাকা করে বাৎসরিক কিষাণ সম্মান নিধির মতো আমরা তাদেরকে দিচ্ছি।
এবং আরেকটা জিনিস অনেক সময় দেখা যায় কোনো মৎস্য চাষি তাদের মাছ কেউ শত্রুতার বশতে বা ব্যক্তিগত আক্রোশ নিয়ে কেউ বিষ ঢেলে দিয়ে মাছ ধ্বংস করে বা নষ্ট করে। আমরা বলছি ফিশারি ডিপার্টমেন্ট এখন থেকে তাকেও ক্ষতিপূরণ প্রোভাইড করবে এবং রিসেন্টলি আমরা বেশ কয়েকজনকে দিয়েছি। তো আগামী দিন যদি এরকম কোথাও কোনো ঘটনা ঘটে ফিশারি ডিপার্টমেন্টকে কিন্তু তাদের ক্ষতিপূরণ প্রোভাইড করবে। তো আমি মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার কর্তৃক আনিত যে প্রাইভেট মেম্বার রেজলিউশন রয়েছে এটা সময় উপযোগী, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটার পক্ষে আমি আমার মতামত প্রদান করছি, পাশাপাশি সবাই যাতে সেটাকে সাপোর্ট করে তার আবেদন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এখন আমি মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশন হল ত্রিপুরা রাজ্যকে মৎস্য উৎপাদনের স্বয়ংসম্পন্ন করে তোলার লক্ষ্যে আরো কার্যক্রম গ্রহণ করতে সবার ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছি। যারা প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, আমি মনে করি সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি এখানে রেজলিউশন সভা কর্তৃক গৃহীত হইল। তৃতীয় রেজলিউশন এনেছেন মাননীয় সদস্য রঞ্জিত দাস মহোদয়। এখন আমি মাননীয় সদস্য রঞ্জিত দাস মহোদয়কে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সভা উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ আপনি আমাকে এই মহান সভায় একটি গুরুত্বপূর্ণ বেসরকারি প্রস্তাব উত্থাপনের সুযোগ দিয়েছেন। আমার উত্থাপিত প্রস্তাবটি ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং সময়োপযোগী বলে আমি মনে করছি। আমার উত্থাপিত প্রস্তাবটি হল রাজ্যের প্রতিটি পর্যটন কেন্দ্র পরিদর্শনকারী পর্যটকদের সার্বিক সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দেশ বিদেশের পর্যটকদের কাছে এইসব কেন্দ্রকে আরও দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে গড়ে তুলতে এই সভা ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরার পর্যটন শিল্প অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, বেকারদের কর্মসংস্থানের একটি নির্ণায়ক ভূমিকা গ্রহণ করছে। মাননীয় পর্যটন মন্ত্রী 2025-26 অর্থবৎসরে বাজেটের আলোচনার সময় সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করেছেন, আমি সে প্রসঙ্গগুলি আর উত্থাপন করছি না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পর্যটন কেন্দ্র পরিদর্শনকারী পর্যটকদের সার্বিক সুবিধার্থে পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তার ব্যবস্থা করা যাতে করে পর্যটকরা দিবারাত্রি নিরাপত্তার অভাব বোধ না করে তার জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা। 2 নম্বর, পর্যটন কেন্দ্রগুলি প্রবেশ করার সময় কোনো পর্যটক যাতে নেশার সামগ্রী নিয়ে প্রবেশ না করে, তার পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলিতে ভেতরে অবৈধভাবে কোনো নেশার সামগ্রী যাতে বিক্রি করতে না পারে তার ব্যবস্থা করা। পর্যটকরা পর্যটন কেন্দ্রগুলিতে যে সকল যানবাহন যেমন বোট ব্যবহার করে সেগুলি পর্যাপ্ত পরিমাণে রাখার ব্যবস্থা করা এবং বোট চালাতে যে সকল মোটর বা জেনারেটর এগুলি উচ্চ শব্দ ব্যবহার না করে অত্যাধুনিক মৃদু শব্দযুক্ত মেশিন ব্যবহার করা ব্যবস্থা রাখা, যাতে পর্যটকদের অস্বস্তি বোধ না হয় এবং পর্যটন কেন্দ্রগুলিতে যে সকল সংস্থা বা সরকারি কর্মচারী বা সহায়ক গ্রুপ দ্বারা পরিচালিত হচ্ছে তাদের আচার ব্যবহার সৌজন্যতা বোধ বজায় রাখে, তার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা এবং কোনো দায়িত্ব থাকা সংস্থা পর্যটকের সঙ্গে খারাপ ব্যবহার করলে ওই সংস্থা বা পরিচালন কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। পর্যটক কেন্দ্রস্থলে শৌচালয়গুলিকে যারা ব্যবহার করে তাদের থেকে যাতে কোনো অর্থরাশি না নেওয়া হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি পারপাসে যে নির্ধারিত যে অর্থরাশির পরিমাণ সাইনবোর্ডের মাধ্যমে প্রকাশ্যে উল্লেখ করার ব্যবস্থা রাখা এবং এইসব কেন্দ্রকে আরও দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে গড়ে তুলতে আমি সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের 2 জন মাননীয় সদস্যের প্রতি বিনীত অনুরোধ জানাই যে রাজ্যের জনগণের স্বার্থে এই প্রস্তাবের প্রতি আপনাদের সম্মতি প্রদান করুন। আমি বিশ্বাস করি আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে
রাজ্য সরকার দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পরিশেষে মাননীয় অধ্যক্ষ মহোদয় গুরুত্বপূর্ণ প্রস্তাবটি উত্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমার এই সংক্ষিপ্ত বক্তব্যটির মাধ্যমে আমি ত্রিপুরার অর্থনৈতিক সমৃদ্ধি ও বেকারদের স্বার্থকে সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার এই বক্তব্য মনোযোগ দিয়ে শোনার জন্য এই সভায় উপস্থিত সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা বিরাম দিলাম। মাননীয় মন্ত্রী মহোদয় সুশান্ত বাবু। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস আনিত এই প্রাইভেট মেম্বার রেজলিউশন, আমি ধন্যবাদ জানাচ্ছি এটা আজকে এখানে উত্থাপন করার জন্য। এবং এই বাজেট সেশনের প্রথম দিন থেকে আমাদের বিভিন্ন সদস্যরা পর্যটনের উপর বিভিন্ন বিষয় আলোকপাত হয়েছে এবং বাজেট প্রস্তাবের পক্ষে আলোচনা করতে গিয়ে আগামী দিনে আমাদের পর্যটন নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার এবং আমাদের সরকারের ত্রিপুরা রাজ্যে কি ভূমিকা আমরা গ্রহণ করব এবং আমাদের কি চিন্তা ভাবনার মধ্যে রয়েছে সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সে বিষয়ে আমি যাচ্ছি না। আমি গত আলোচনাতে বলেছিলাম যে পর্যটন যারা বিগত 25 বছর সরকারে ছিল তাদেরকে যখন বলা হতো তাদের দলের মুখ্যমন্ত্রী বলতেন এটা হচ্ছে বেলিল্লাপনা। পর্যটনের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করবে এটা তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। কোন মুখ্যমন্ত্রী? অনেকে তো ছিলেন এখানে, তারা নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী 25 বছর যারা ছিলেন তার মধ্যে 20 বছর যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তাদের কথাই আমি বলছি। বুঝতে পারছি। ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলতেন পর্যটন হচ্ছে বেলিল্লাপনা। অর্থাৎ পর্যটনের মাধ্যমে মানুষের আয় বৃদ্ধি পাবে, পর্যটন বিকল্প অর্থনীতির বুনিয়াদ হবে, সেই জিনিসটা ওনারা মনে প্রাণে গ্রহণ করতে পারেননি। তার কারণ আমরা যেটা খুঁজে বের করেছি যে বিদেশ থেকে মানুষ আসবে, রাজ্যের বাইরে থেকে মানুষ আসবে, ইংরেজি বলবে, হিন্দি বলবে, সুন্দর সুন্দর প্রস্তাব আসবে, নতুন জিনিস এখানে ইমপ্লিমেন্টেশন হবে। তবে তারা তো হচ্ছে গরিবের দল, লড়াই 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 চাই। তো সেই জিনিসটা থেকে মানুষ সরে আসতে পারে। তাই মানুষকে গোয়েবলসীয় কায়দায় কি করে অন্ধকারের কানাগুলিতে নিমজ্জিত করে রাখা যায়, তাই আধুনিকতার ছোঁয়া থেকে মানুষকে বাইরে রাখতে হবে। তাই বিগত দিনে এই সভাতে যখন পর্যটন নিয়ে আলোচনা হয়েছে, আমাদের যত অত্যাধুনিক প্রস্তাব আমরা পেশ করেছি বিরোধী দলের বন্ধুদের থেকে, বিশেষ করে যারা 25 বছর সরকারে ছিল তাদের থেকে কিন্তু সেটা নেতিবাচকই সেখানে উত্তর এসছে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে চাইছি যে বিগত দিনে ডেস্টিনেশন ডেভেলপমেন্ট অফ আগরতলা 2,55,00,000 টাকা ফেরত গেছে, ব্যবহার করেনি। ডেস্টিনেশন ডেভেলপমেন্ট অফ টুরিস্ট সার্কিট ধলাই নর্থ 1,95,00,000 টাকা ব্যবহার করেনি, ফেরত গেছে। ডেস্টিনেশন ডেভেলপমেন্ট অফ তীর্থমুখ 2,15,00,000 টাকা কেন্দ্রীয় সরকার থেকে দিয়েছে, ফেরত দিয়ে দিয়েছে। ডেস্টিনেশন ডেভেলপমেন্ট অফ মেলাঘর 4 কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে প্রদান করা হয়েছিল, ফেরত দিয়ে দিয়েছে। ডেস্টিনেশন ডেভেলপমেন্ট অফ টুরিস্ট সার্কিট অমরপুর, মাননীয় সদস্য যে বিধানসভা কেন্দ্র থেকে আসছেন, 1,97,00,000 টাকা ফেরত দিয়ে দিয়েছে, খরচ করে। টোটাল আরো ছোটখাটো মিলিয়ে হিসাবটা 22,91,00,000 টাকা কেন্দ্রীয় সরকারকে তারা ফেরত দিয়ে দিয়েছে, ইচ্ছাকৃতভাবে তারা খরচ করেনি। তাদের সময় ট্যুরিজমের বাজেট কত ছিল? 9 কোটি টাকা। আজকে মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে কত দিয়েছেন? প্রায় 150 কোটি টাকা। গোপাল বাবুর তাতেও আপত্তি ছিল। তার বাইরে বর্তমানে আমি যেটা হিসাব দিচ্ছি আপনাদেরকে, 51 শক্তিপীঠ নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার 97,80,00,000 টাকা সেখানে প্রদান করে দিয়েছে। এসএন কলোনিতে পার্ক হবে, 48 কোটি টাকা স্যাংশন দিয়ে দিয়েছে।
এডিবি ছবিমুড়া ৬২ কোটি টাকার কাজ চলছে। এডিবি সোনামুখী 69 কোটি টাকার কাজ চলছে। আমাদের লুধুয়া টি এস্টেটের জন্য দক্ষিণ জেলা মাননীয় অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী এবার 5 কোটি টাকা ধার্য রেখেছেন। এবারকার বছরের জন্য এটা আবার আরিতে বা নেক্সট বিতে আরো বাড়বে, আরো বৃদ্ধি করা হবে। আমাদের এডিবি কসবা 18 কোটি টাকা প্রদান করা হয়েছে। 14 দেবতার মন্দির 12 কোটি টাকা প্রদান করা হয়েছে। জাম্পুই এবারকার গত 3 তারিখে দিল্লিতে গিয়ে আমরা ডিপিআর পেশ করেছি 70 কোটি টাকা, এবং লক্ষ্মীলুঙ্গা টি এস্টেটকে আরো শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য আমরা 30 কোটি টাকা ডিপিআর প্রস্তাব সেখানে পেশ করেছি। ধাপ ধাপে সেগুলো আমাদেরকে সেখানে স্যাংশন দেওয়া হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই প্রাইভেট মেম্বার রেজলিউশন, কারণ বিরোধী দলের বন্ধু কিছুক্ষণ আগে বলেছেন সরকারি চাকরি বিষয়ে বেকারত্ব হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইস্যু। আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেন যে ভারতকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় পর্যটনের উপর গুরুত্ব দিতে হবে, এবং আমাদের মুখ্যমন্ত্রীও তার সত্যতা স্বীকার করে বর্তমানে পর্যটনের উপর জোর দিচ্ছেন, এবং এবারকার বাজেটের মধ্যে তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ অর্থানুকূল্যে আগামী দিনে আমরা পর্যটনকে বিশ্ব দরবারে নিয়ে যাব, সেই দিশায় আমাদের দপ্তর কাজ করছে। ইতিমধ্যে প্রসাদ স্কিমে আমাদের একটা শক্তিপীঠ মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির প্রসাদ স্কিমে সেখানে কাজ শেষের পথে, হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী সেটার উদ্বোধন করবেন নতুন রূপে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, আগামী 1-1.5 মাসের মধ্যে হয়তো আমরা সেই শুভক্ষণ আসবে যে আমরা নতুনভাবে নতুন রূপে তৈরি মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরের আমরা শুভ উদ্বোধন করব। আমাদের নারিকেল পুঞ্জ আগেও ছিল, কি ছিল তাতে? উগ্রপন্থীদের আস্থান, রাস্তা ছিল না, মানুষ যেতে ভয় পেত। 2018 সালে সরকার গঠিত হল, প্রণজিৎ বাবু ট্যুরিজম দপ্তরের দায়িত্বে এলেন, নতুন রূপে নারকেল পুঞ্জকে সারা বিশ্বের কাছে পরিচিতি এনে দিলেন। আজকে সেই নারকেল পুঞ্জ হচ্ছে আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যের পর্যটনের অন্যতম সেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দু। হাজার হাজার মানুষ প্রতি বছর প্রতিদিন সেখানে পর্যটক ভ্রমণ পিপাসু মানুষও সেখানে যাচ্ছে। আমাদের ছবিমুড়া তৈরি হয়েছে, তারপরও এডিবির অর্থানুকূল্যে আরো 62 কোটি টাকা অর্থ ব্যয় করে সেখানে নতুন রূপে আমরা সেখানে কাজ করছি। আমাদের লাইট এন্ড সাউন্ড শো আগরতলায় রাজবাড়ির ভেতর শুরু হয়েছে। গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন করে আবার লেজার লাইট শো আমরা শুরু করেছি, এবং যারাই এই লেজার লাইট শো দেখতে আসছেন, লাইট এন্ড সাউন্ড শো দেখতে আসছেন, আমাদের এনএসসি ডেলিগেটস বলুন, আমাদের ফিনান্স কমিশনের অতিথিরা বলুন, বাইরে থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা বলুন, তাদের প্রশংসা আমরা করছি। ভারতবর্ষের সব থেকে লম্বা, সব থেকে দীর্ঘ লেজার শো হচ্ছে আমাদের আগরতলার রাজবাড়ির ভিতরকার লেজার শো, যেটা আমরা ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাবো স্মার্ট সিটিকে। আমাদের অর্থে স্মার্ট সিটি সেটা আমাদেরকে তৈরি করে দিয়েছে, এবং বর্তমানে সেটা ট্যুরিজম দপ্তরের অধীনে চলছে। আমাদের চোত্তাখোলা পার্ক বিগত সরকার তৈরি করেছে। কি শুনতাম? ভারত বাংলার মৈত্রীর এটা একটা সেতু বন্ধন, ভারত বাংলার মৈত্রীর এটা একটা চিহ্ন, এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। না ছিল কোনো ক্যাফেটেরিয়া, না ছিল কোনো টয়লেটের ব্যবস্থাপনা, মানুষ বিনোদনের জন্য যাবে, সেখানে কতক্ষণ থাকবে, কি করে সময় কাটাবে, কোনো কিছু ছিল না। নতুন করে আমরা পরিকাঠামো গঠন করেছি। আগামী 10 দিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা 4.5 কোটি টাকা খরচ করে এইটাকে আবার নতুন করে গাজিবো, ক্যাফেটেরিয়া, টয়লেট, পথওয়ে, এই জিনিসগুলো আমরা 11টা কম্পোনেন্ট আরো অ্যাড করেছি এই চোত্তাখোলা পার্কের মধ্যে 4.5 কোটি টাকা ব্যয় করে, যেটা আগামী 10 থেকে 12 দিনের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটাকে নতুন করে আবার উদ্বোধন করাবো। আমাদের প্রতিটি ক্ষেত্রে ওয়াটার ট্যুরিজম বোট ছিল না, মাননীয় সদস্য বলেছেন অত্যাধুনিক বোট লাগবে। 50টা বোট আমরা ক্রয় করেছি প্রকিউরমেন্ট করার জন্য, সেখানে সবকিছু হয়ে গেছে। 25টা 30টা বোট চলে এসেছে, আরো 20টা বোট আসছে। তার বাইরে
আরো 50টা বোটের জন্য আমাদেরকে 5 কোটি টাকা এবার প্রদান করা হচ্ছে। আমরা খুব শীঘ্রই আমরা প্ল্যান করেছি সাউন্ডলেস মোটর দিয়ে, ইঞ্জিন দিয়ে আমরা সেই 50টা নতুন বোট আরো ক্রয় করব, যেটা বিভিন্ন যে জলাশয়গুলো রয়েছে, নারিকেলকুঞ্জ, ছবিমুড়া, আমাদের নির্মহল বা সারা রাজ্যে যে বিভিন্ন জলাশয়গুলো, সেই জলাশয়গুলোর মধ্যে আমরা প্রদান করব। ট্যুরিজম দপ্তর, আমরা 58 লক্ষ টাকা ব্যয় করে দুটো আর্মেনিয়া বাস, অত্যাধুনিক বাস, কারণ বাইরে থেকে যারা টুরিস্টরা আসে ওই পুরনো দিনের টাটা সুমো গাড়ি বা অন্যান্য যে ছোট গাড়িগুলো তারা নিতে চায় না। 10 জন, 15 জন, 20 জন একটা পরিবারে তারা ফ্রেন্ড সার্কেল মিলে তারা আসে, একসঙ্গে তারা যেতে চায়। আমরা সিদ্ধান্ত করে বিওডির মিটিংয়ে দুটো অত্যাধুনিক বাস 58 লক্ষ টাকা দিয়ে আর্মেনিয়া বাস আমরা ক্রয় করেছি। আগামী দিনে আরো কিছু বাস আমরা ক্রয় করব, আরো ভেহিকেল আমরা ক্রয় করব। আমাদের যে হোমস্টে পলিসি, সেই হোমস্টে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে একটা অচেনা জিনিস ছিল, অজানা। আজকে আপনি নারিকেলকুঞ্জে গিয়ে দেখুন, ছবিমুড়াতে দেখুন, প্রতি মাসে 50,000, 70,000, 1 লক্ষ, সিজনে 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা তাদের ইনকাম হচ্ছে। এবং এখন পর্যন্ত প্রায় 40 থেকে 50টা হোমস্টে সেখানে চালু হয়েছে। এবং এই হোমস্টে ফ্যাসিলিটিকে আরো পপুলার করার জন্য, জনপ্রিয় করার জন্য আগামী দিনে ট্যুরিজম দপ্তর হোমস্টে পলিসি আমরা আনবো। ইন্ডাস্ট্রি দপ্তর থেকে হোমস্টের জন্য, যেহেতু এটা একটা শিল্প, ট্যুরিজমকে দরজা দেওয়া হয়েছে 2009 সালে বিগত সরকারের আমলে, কিন্তু সেই শিল্পকে তুলে ধরার জন্য কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি। আমরা সেই পদক্ষেপ গ্রহণ করেছি এবং হোমস্টেকে আরো জনপ্রিয় করার জন্য আমরা সেখানে হোমস্টে পলিসি এনে শিল্প দপ্তরের সঙ্গে কথা বলে বেকার যুবক যুবতীদেরকে লোনের মাধ্যমে এই হোমস্টে ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করব, যাতে তারা লাইভলিহুড তারা আর্ন করতে পারে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিঃসন্দেহে আগামী দিনে পর্যটন দপ্তরকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাবে। এবং আমি যেটা আগেও বলেছি, আজকেও বলছি, সবাইকে সাক্ষী রেখে, যে আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্য পর্যটনের মানচিত্রে একটা বিশেষ জায়গায় যাবে। এবং পর্যটনের ক্ষেত্রে আমাদের যে উদ্দেশ্য, যে সাস্টেনেবল লাইভলিহুড, বিকল্প অর্থনীতি, সেই অর্থনীতির দিকে আমরা দিশায় যাব। আমি একটা তথ্য আপনাকে দিতে চাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, হাউসকে আপনার মাধ্যমে, যে 2013 সাল বামফ্রন্টের সরকার ছিল, 2018 সালে আমাদের সরকার এসেছে। 2013 থেকে 2018 সাল পর্যন্ত আমাদের টোটাল বিদেশি এবং দেশীয় পর্যটক কত ছিল? 20,68,780 জন। 2013 থেকে 2017-18 সাল পর্যন্ত আমি 5 বছরের একটা শীট আমি এনেছি। এই 5 বছরে ছিল 20,68,780 জন। আমাদের 18 সালে সরকার আসার পর বর্তমান পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত, সেই টুরিস্ট ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মিলে 28,54,067 জন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2 বছর করোনা আমাদের ছিল, সেই করোনার মধ্যে আপনারা জানেন মানুষ সেখানে ভ্রমণে সেখানে আসতে পারেনি। ইন টার্মস অফ রেভিনিউ যদি আমি সেটাকে কনভার্ট করি, তবে আমাদের রেভিনিউ 2012 থেকে 2017-18 পর্যন্ত যদি আমরা ধরি 19,42 লক্ষ টাকা। বামফ্রন্টের আমলে আমাদের সরকার গঠিত হওয়ার পর মাঝখানের 2 বছরের করোনা মিলিয়ে আমাদের টোটাল রেভিনিউ হচ্ছে 31,72 লক্ষ টাকা। একদিকে টুরিস্ট ফুটফল বাড়ছে, কারণ প্রচার প্রসার ছিল না। আজকে আপনি কলকাতার এয়ারপোর্টে যান, ত্রিপুরা ট্যুরিজমের ডিসপ্লে বোর্ড আপনি দেখতে পাবেন। আপনি গুয়াহাটি এয়ারপোর্টে যান, আগরতলা এয়ারপোর্টে যান, আপনি ইন্ডিয়া টুডেতে দেখুন, বিভিন্ন চ্যানেলগুলোতে দেখুন, অর্থ খরচ করে আমরা ত্রিপুরা ট্যুরিজমকে শোকেস করছি বিশ্বের দরবারে। আমরা যদি ইনভেস্টমেন্ট না করি তবে আমরা প্রফিট আর্ন করতে পারবো না। আমাদের লক্ষ্য হচ্ছে সেটা, যে আমাদের যদি রেভিনিউ আসে তবে আমরা অর্থ খরচ করব, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের তৈরি করতে হবে। আজকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অর্থানুকূল্যে আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি এবং প্রচার প্রসারের মাধ্যমে আমরা ত্রিপুরা ট্যুরিজমকে একটা বিশেষ জায়গায় আমরা নিয়ে যাব আগামী 2 বছরের মধ্যে। আজকের এই সভা থেকে সেটা আমরা দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যেককে আশ্বস্ত করে, মাননীয় সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করে, সবাইকে আমাদের এই প্রস্তাবকে সমর্থন করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে।
এখন ওই মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয় কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশনটি হল রাজ্যের প্রতিটি পর্যটন কেন্দ্র পরিদর্শনকারী পর্যটকদের সার্বিক সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দেশ বিদেশের পর্যটকদের কাছে এইসব কেন্দ্রকে আরও দৃষ্টিনন্দন আকর্ষণীয় গড়ে তুলতে সবার ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছে। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যেহেতু না বলার কেউ নেই, তাই মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস কর্তৃক আনিত রেজলিউশনটি সর্বসম্মতিক্রমে এই সভা কর্তৃক গৃহীত হইল। আমি একদম লাস্ট পরে যাওয়ার আগে আমি একটা জিনিস আমি সুশান্তবাবুকে বলছিলাম, মাননীয় সুশান্তবাবু, আমার কান অধীর আগ্রহে অপেক্ষা করছিল উত্তর ত্রিপুরা ধর্মনগরের জন্য কিছু একটা শুনতে পাবো। প্রাত্যই রয়ে গেল। যাই হোক, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় ধর্মনগরকে সাংস্কৃতিক হাব বানিয়ে ফেলেছি। সবার প্রতি আমন্ত্রণ রইল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি উত্তর ত্রিপুরার কথা বলেছেন। আমরা বলেছি 70 কোটি টাকা ডিপিআর পেশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কোথায়? জাম্পুই হিলকে নিয়ে। উত্তর ত্রিপুরা ধর্মনগর বলেছে। ধর্মনগর আপনার ধর্মনগর। আমি খুব শীঘ্রই ধর্মনগরে যাব। আমি আপনাকে আগেও বলেছি যে গিয়ে আপনি কোথায় কি করতে চাইছেন সেই প্রস্তাবটা দেবেন, আপনি নিশ্চয়ই সেটা বিচার। ধন্যবাদ। নিশ্চয়ই। আগের বার পাঞ্জিদেও গিয়েছিলেন, এবার আপনিও আসেন। মাননীয় সদস্যগণ, আজ ত্রয়োদশ বিধানসভার সপ্তম অধিবেশনের শেষ দিন। গত 21শে মার্চ 2025 তারিখ এই অধিবেশনের সূচনা হয়েছিল। ত্রিপুরা বিধানসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটির পেশ করা সুপারিশ মূলে অধিবেশনের প্রতিটি কার্যক্রম সঠিকভাবে পালনের ক্ষেত্রে আপনারা এই পবিত্র বিধানসভা যথাযথ দায়িত্ব পালন করেছেন। চলতি অধিবেশনে 2024-25 অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ ও অতিরিক্ত ব্যয় বরাদ্দের ডিমান্ডগুলির উপর আনা ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা এবং শীর্ষে অতিরিক্ত ব্যয় বরাদ্দের ডিমান্ডগুলি পাশ হয়েছে। পাশাপাশি মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক 2025-26 অর্থ বছরের ব্যয় বরাদ্দের প্রস্তাব উত্থাপন এবং সাধারণ আলোচনা, ছাঁটাই প্রস্তাবের উপর গঠনমূলক বিস্তারিত আলোচনা ও সর্বশেষে গত 28 মার্চ 2025 তারিখ বাজেট পাশ হয়েছে। এবারে বিধানসভা অধিবেশন অত্যন্ত গৌরবময়। বিষয়ের পরিপ্রেক্ষিতে 3টি অভিনন্দনসূচক প্রস্তাবের উপরে আলোচনা হয়েছে। প্রথমটি মহাকাশ বিজ্ঞানী ভারতীয় বংশোদ্ভব সুনিতা উইলিয়ামসের মহাকাশ থেকে ভূপৃষ্ঠে সফল অবতরণ। দ্বিতীয়টি সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল এবং তৃতীয়টি অনূর্ধ্ব-19 মহিলা বিশ্বকাপ T20 ক্রিকেট টুর্নামেন্ট বিজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল সম্পর্কিত। অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে প্রতিটি কার্যসূচি সঠিকভাবে পালনের ক্ষেত্রে আপনাদের সকলের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। এবারে বিধানসভা অধিবেশন নির্ধারিত 7টি কর্মদিবস সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে এই হাউসে আপনারা সকল সম্মানিত সদস্যগণ যেভাবে অধিবেশন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেছেন তার জন্য আমি আপনাদের প্রত্যেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া ট্রেজারি বেঞ্চের সদস্যগণ সহ বিরোধী বেঞ্চের সদস্যগণ উচ্চবর্গের গঠনমূলক আলোচনায় এই বিধানসভা সমৃদ্ধ হয়েছে। এছাড়াও জরুরি জনস্বার্থমূলক রেফারেন্স ও কলিং অ্যাটেনশন নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীরা বিবৃতি প্রদান করেছেন। রাজ্যবাসীকে অবহিত করার ক্ষেত্রে এভাবে বিধানসভা অধিবেশনে আলোচ্য বিষয়গুলি সঠিকভাবে সংবাদ মাধ্যমে প্রকাশ ও উপস্থাপন করার জন্য সংবাদ মাধ্যমের সংশ্লিষ্ট প্রতিনিধিগণ যারা সকাল থেকে বিধানসভা শেষ হওয়া পর্যন্ত এখানে আন্তরিকভাবে কাজ করেছেন ওনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়াও নেভার কাজে জড়িত SBL এর সকল কর্মচারী এবং ইন্টারপ্রেটার সিস্টেমে কাজে জড়িত সকল কর্মচারীরা তাদের নির্ধারিত কাজের মাধ্যমে অধিবেশনকে সুষ্ঠুভাবে পরিচালনা সহায়তা করার জন্য তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সভা পরিচালনা করার ক্ষেত্রে বিধানসভা সচিবালয় আধিকারিকগণ সহ এই বিধানসভার সকল স্তরের বিশাল কর্মচারীবৃন্দ যারা দিনরাত পরিশ্রম করেছেন বর্তমান অধিবেশনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক কর্মচারীবৃন্দ, আরক্ষা বিভাগের আধিকারিক কর্মীবৃন্দ, বিশেষত আরক্ষা দপ্তরের আমাদের বোনেরা যারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দিয়ে দায়িত্ব পালন করেছেন এই অধিবেশনকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য ওনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। নিরাপত্তায় নিযুক্ত সকল জওয়ান ভাই এবং গাড়ির চালক ভাইয়েরা যারা দিনরাত পরিশ্রম করেছেন ওনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সদস্যগণ, বিধানসভা গণতন্ত্রের পীঠস্থান। এই পবিত্র স্থানে রাজ্যের তথা বিভিন্ন এলাকার সমস্যা এবং উন্নয়ন ইত্যাদি বিষয়ে নিয়ে আলোচনা তর্ক বিতর্ক হয়েই থাকে। কখনো বা মতানৈক্য হয়,
এই মতানৈক্য কিন্তু কখনো মনান্তরে পর্যবসিত হয় না। ইহাই গণতন্ত্রের মহিমা। তাই আমার আশা, বিভিন্ন মতানৈক্য সকলের হৃদয় থেকে পরিহার করে আগামী বিধানসভা অধিবেশনের জন্য আমরা সকলে অপেক্ষায় রইলাম। সর্বশেষে সকল রাজ্যবাসীকে আসন্ন বাংলা শুভ নববর্ষ অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ নমস্কার জানিয়ে এই সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করছি। হ্যালো